তা আমি খুলে ভয়ে আমি বাথরুমে চলে গেছি বমি করার জন্য। বলছে কেন? খুলে দেখে যে দুইটা গরুর কান। বাংলাদেশে তো মানুষেরই ইন্স্যুরেন্স নাই, তো গরুর ইন্স্যুরেন্স আছে। কিন্তু আপনাদের ব্যাপারে তাহলে আগে জানলাম না কেন? উই গট দ্য সলিউশন। বাংলাদেশে যারা গরু পালে এরকম ধরনের মার্জিনাইজ ফার্মাররা, ওরা কিন্তু নিজের সন্তানের মতো করে গরুটাকে পালে। একদম খুব আদর করে, খুব আদর করে। হ্যাঁ। আপনি যদি ভারতে যান, গুজরাটের দিকে অথবা মধ্যপ্রদেশে ওই জায়গায় যদি যান, খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন, অনেক গরু দেখবেন একটা করে কান নাই। ব্যাপারটা বাংলাদেশে একটা নতুন কনসেপ্ট, একটা নিউ ডাইমেনশন। এটা পেছনের কাহিনীটা কি অ্যাকচুয়ালি? কেন আপনি ইনশিওর কাউ নামে আসলে বিজনেসটা শুরু করলেন? ওয়েন ইউ হ্যাভ স্টাডিড এট অ্যাব্রড, ইউ হ্যাভ ওয়ার্কড ফর ডিফারেন্ট মাল্টিন্যাশনাল অর গ্লোরিয়াস অর্গানাইজেশনস, একটু যদি শেয়ার করেন যে ট্রুথ বিহাইন্ড দ্য ভেঞ্চার। আচ্ছা, আসলে গরু ইন্স্যুরেন্স কিন্তু বাংলাদেশে আজকে না, 1977 অথবা 80s থেকে শুরু হয়েছে আর কি, যেটা আপনার সাধারণ বীমা করেছিল আর কি। সো এখনও আপনি যদি ওদের সাথে কথা বলেন, বলবে যে ইটস এ হিউজ লস প্রজেক্ট। সো গরু ইন্স্যুরেন্স ছিল, সারা ওয়ার্ল্ডেই আছে, সারা ওয়ার্ল্ডেই হয়। তো আমাদের স্টোরিটা একটু ডিফারেন্ট। আমাদের স্টোরিটা হচ্ছে ইমিডিয়েট আফটার কোভিড, we have just take an exit from our earlier startup. It was a hardware based company. We took an exit. Then we start a new company in software development, and we mostly working on AI and deep learning based solutions and IoT based solutions. তো তখন আমরা কাজ করছিলাম, তখনই হচ্ছে কি আমরা বেশ বড় বড় কিছু কাজ করছিলাম আর কি। তখনই কোভিড হিট করলো আর কি। দেন কাজ করাটা খুব ডিফিকাল্ট হয়ে গেল। আমাদের দুইটা আমেরিকান কোম্পানি দে অ্যাকচুয়ালি গট অলমোস্ট ব্যাংক্রাপ্ট কাইন্ড অফ সিচুয়েশনে চলে গেল, যেটা আমরা এখানে একটা বড় রকম পেমেন্টও পাই নাই ওদের এই। তো তখন আমরা চিন্তা করছিলাম যে হোয়াট ক্যান বি ডান। সো ইমিডিয়েট আফটার, তখনও লকডাউন চলছিল, অ্যারাউন্ড শেষের দিকে, 2021 শেষের দিকে হবে যেটুকু, বা মাঝামাঝি সময়, যখন আপনার ঈদের ঠিক আগে, কোরবানির ঈদের ঠিক আগে, আমার এক্স্যাক্ট মাসটা মনে নাই। তো তখন আমার এক কো-ফাউন্ডার, হি ইজ ফ্রম ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি। সো ওর সাথে আমাদের ডিসকাশন হচ্ছিল আর কি, যে মানে ও কী নিয়ে কাজ করছে, আমরা কী নিয়ে কাজ করতে পারি, দিস অ্যান্ড দ্যাট। আমরা সলিউশন, মানে কিছু প্রজেক্ট খুঁজছিলাম যে কিছু নিয়ে কাজ করা যায় কি না। কথাও আমাকে বলছিল যে ভাই একটা হিউজ ঝামেলার মধ্যে পড়ছি, যে প্রবলেম হচ্ছে যে আমার এখন ইমিডিয়েটলি একটা ক্লেম দিতে হবে। এই লকডাউনের জন্য তো লোক যেতে পারছে না এটা অ্যাসেস করার জন্য যে আসলে গরুটা মারা গেছে কি না। কিন্তু গরু মারা গেছে এটা আমিও জানি যে গরু মারা গেছে, কিন্তু আমি অ্যাসেসমেন্ট ছাড়া তো আমি আসলে ক্লেমটা দিতে পারছি না। তো এমন কোনো একটা মানে সলিউশন যদি থাকতো যে ইজিলি এই ক্লেমগুলো সেটেল করা যেত, তাহলে আমাদের জন্য ভালো হতো আর কি। এই নিয়ে হচ্ছে ডিসকাশন হচ্ছিল আর কি। দেন ওই কথা থেকে হতে হতে উই স্টার্টেড টকিং অ্যাবাউট বাংলাদেশের ডেইরি ইন্ডাস্ট্রি, মিট ইন্ডাস্ট্রি অ্যান্ড দিস অ্যান্ড দ্যাট, অ্যান্ড উই ফাউন্ড আউট ইটস আ কোয়াইট আ লার্জ ইন্ডাস্ট্রি। আমাদের মানে আমি যদি বলি প্রায় 26 মিলিয়নের মতো গরুই আছে বাংলাদেশে। আপনার অ্যারাউন্ড ধরেন 500,000 উপরে বাফেলো আছে। বাফেলোর সংখ্যা অনেক কমে গেছে এখন। আপনার অ্যারাউন্ড 55 মিলিয়নের মতো ভেড়া এবং ছাগলের সংখ্যা আছে। সব মিলিয়ে টিলে এরকমই হবে। তো আমরা যেটা চিন্তা করলাম যে ইন্স্যুরেন্সের এই প্রবলেমটা নিয়ে আমরা কথা বলছিলাম আর কি, যে কী টেকনোলজি নিয়ে কথা বলা যেতে পারে। তো ও বলছিল যে কিছু টেকনোলজি নিয়ে আজকাল দেশের বাইরে অনেক কথাবার্তা হচ্ছে, কাজ চলতেছে। লোকজন বেসিকলি এই আপনার লাইভস্টক ইন্স্যুরেন্স নিয়ে আফ্রিকাতে অনেক কাজ হচ্ছে। ইনফ্যাক্ট আমেরিকার যদি বলে বা যত ডেভেলপড কান্ট্রি আছে, সব জায়গায় কিন্তু ইন্স্যুরেন্স আছে এসব ইয়ার জন্য, ফার্মের জন্য। কিন্তু বাংলাদেশে তো নাই ওইভাবে। বাট বাংলাদেশে কিন্তু শুরু হয়েছে অনেক আগে, কিন্তু এটা কন্টিনিউ হয় নাই। তো এই কথা বলতে বলতে আমরা যেটা দেখলাম যে খুব একটা মজার ইন্টারেস্টিং হলো যে কোন কথা থেকে আমরা আসলে চলে গেলাম যে ঠিক আছে, এবার যেহেতু লোকজন হাটে যেতে পারবে না, লকডাউনও চলছে, করোনা সিচুয়েশন, লোকজন হয়তো হাটে গিয়ে গরু কিনবে না, চলো আমরা অনলাইনে গরু বিক্রি করে দেখি।
আচ্ছা। সো আমার কো ফাউন্ডার নাসিম, শি ইজ এ ফিমেল। নাসিম যদিও ওর নামে সবাই মনে করে মেল বিকজ নাসিম মোস্টলি, বাট শি ইজ বিন ওয়ার্কিং উইথ আস ফর কোয়াইট সাম টাইম। আমরা অনেক বছর ধরে আমার আর্লিয়ার কোম্পানিতে আমরা একসাথে কাজ করেছি, দেন উই অ্যাকচুয়ালি ডিড বিজনেস টুগেদার অ্যান্ড দেন উই স্টার্টেড দিস বিজনেস। এবং তারেক, ও ইন্স্যুরেন্সের ব্যাকগ্রাউন্ড ওর, অ্যাবসোলুটলি বাংলাদেশের যারা এগ্রি ইন্স্যুরেন্স নিয়ে কাজ করেছে ওয়ান অফ দ্য ভেটারান ইন দ্য ইন্ডাস্ট্রি। তো আমরা এর মধ্যে আরেকজন আমার আরেক পার্টনার আছে জাহিদ। তো আমরা কথা বলতে বলতে আমরা বললাম যে ঠিক আছে, লেটস ট্রাই দ্যাট, বিকজ যদি এই ইন্ডাস্ট্রিটা বুঝতে হয়, চলো ইন্ডাস্ট্রিটা বোঝার চেষ্টা করি। বিশ্বাস করবেন না, আমি আমার জীবনে কখনো কোরবানির সময় বা যে কোনো সময় কখনো আমি হাটে যাইনি। আই ডোন্ট হ্যাভ এনি এক্সপিরিয়েন্স বিফোর দ্যাট। ওকে, আমি কখনো যাইনি। 2020 সালের আগ পর্যন্ত হাটে যান নাই? 2020-22 মানে 21-এর আগে আমি জীবনে আচ্ছা। কখনো আমি হাটে যাইনি। আমি জীবনে গরু কিনি নেই। আমার বাবার সারা জীবনে বলতো যে সবাই উৎসাহ নেই কোরবানির সময় গরু কিনতে চায়, বাট আই ডিডন্ট লাইক ইট। এবং আমি হাটে যাইনি বিকজ অফ নোংরা, দিস অ্যান্ড দ্যাট, সো মেনি থিংস আই ওয়াজ ইউজড টু। অনেকেই মানে যেতে চায় না। হ্যাঁ, পরিবেশটা এরকম নাই মনে করে। ইনফ্যাক্ট আমি জীবনে কখনো বাজারে যাইনি। দ্যাট Okay. ওয়াজ মাই, মানে কারণ দ্য বেস্ট থিং আই কুড হ্যাভ অ্যাকচুয়ালি ডান, যে হয়তো স্বপ্ন বা ইয়াতে ঢুকলাম, ঢুকে কিছু কিনে নিয়ে আসলাম, সেটা আমি স্বপ্ন কিনতাম তো না। বাজারও না না, না, অ্যাকচুয়ালি, মানে আমি- গ্রামের আমার- বাজার আমার কখনো at best হচ্ছে আমি ওটুকু পর্যন্ত যেতাম হয়তো। ওকে। তাও হচ্ছে কি যে আপনি আমাকে যদি কখনো বলা হয় যে একটা মাছ বা গরু মাংস কিনে নিয়ে হ্যাঁ, আসো, Okay. আমি কখনো মানে আমি এটা ইয়ে করতাম না। আর এবং দ্যাটস নট দ্য প্লেস ইউ উড লাইক টু আমার গো। আমি বাজার একেবারেই পছন্দ করি না। ওকে। এবং আই এম লাকি দ্যাট মাই ফাদার ইউজ টু টেকেন কেয়ার অফ দিস কাইন্ড অফ স্টাফ, সো এই জন্য আমার ওই ইয়েটা করতে হয়নি। সো গরুর হাটে যাওয়ার গরুহাটে যাওয়ার মজার কাহিনী বলছি যে আমি জীবনে গরুর হাটে যাইনি। আমি যখন কোরবানি হয় আমি কখনো বাসা থেকে মিনিমাম 5 দিন বের হই না। আই ইউজ টু ওয়াচ মুভিজ, লিসনিং টু মিউজিক, হয়তো বই কিছু পড়লে পড়ি, ফ্যামিলির সাথে সময় কাটে। আমি জীবনে মানে বেরো হই না Why? 5টা দিন। স্কেয়ার্ড অ্যাবাউট যে আসলে সিচুয়েশন। আমি আমার কাছে মনে হয় যে বাইরে গেলে মানে সিচুয়েশন আমার কাছে ভালো লাগে না আর কি। Okay. আমি নেভার অ্যাকচুয়ালি মানে আমি বের হই না। মানে গরু, রক্ত, মাংস হ্যাঁ, সব এগুলো একেবারেই না। এবং আমার আচ্ছা। মানে এই জন্য আমার যাওয়া হয়নি কখনো। ওকে, ফেয়ার এনাফ। কিন্তু আমরা তখন বসে, এবং নাসিম মানে বিং আ ফিমেল, উই টুক আ স্টেপ যে লেটস গো অ্যান্ড ডু ইট। বিকজ কেন আমরা এটা করতে চেয়েছি, এটা একটা কারণ ছিল। আমি যে কোনো ব্যবসা যদি করতে চাই, আমি যদি এটার ভিতরে না ঢুকি, হাউ ইট ওয়ার্কস, এটা কখনো করতে পারবো না। আমি জানি না আসলে কীভাবে হয় ব্যবসাটা, রাইট? কীভাবে গরুকে না বেচা হয় আমি জীবনে যাই নাই। এদের প্রবলেমগুলো কি আমরা জানি না। ওইবার আমরা অনলাইনে সব মিলে 178টা গরু বিক্রি করে দিয়েছিলাম আপনারা? আমরা এই 3 জন মিলে, আমি, Okay. জাহিদ এবং নাসিম। ওকে, 178 cattle. লট। And that actually boosts us up. Like, how? মানে এটা সম্ভব। এবং হ্যাঁ, আমাদের ফ্যামিলি অনেক বড়, নাসিমের ফ্যামিলি অনেক বড়, জাহিদের ফ্যামিলি অনেক বড়। আমরা চেষ্টা করেছি, কিছু ফ্যামিলি থেকে গেছে, বাট ফ্যামিলির বাড়ি থেকে অনেক বিক্রি হয়েছে আমাদের গরু। কিন্তু যখন আমরা গেলাম এবং মিট করলাম এই ফার্মারদের, কারণ আমরা যখন দেখেছি যে আমরা হাট থেকে গরু কিনলে আসলে লাভ করতে পারবো না, আমরা ফার্ম থেকে গরু কিনলে লাভ করতে পারবো না, আমাদের কী করলাম, আমরা যেহেতু আমরা খুব রিমোট প্লেসে যেতে পারবো না তখন, যেহেতু লকডাউন ছিল, প্রবলেম ছিল অনেক রকম, অনেক রেস্ট্রিকশন ছিল, ফ্যামিলি অ্যালাউ করছিল না, বিকজ অলরেডি আমার একবার করোনা হয়েছে, অ্যান্ড মাই প্যারেন্টস ওয়ার এক্সট্রিমলি এগেনস্ট দ্যাট, অ্যান্ড দে আর অলসো অ্যাকচুয়ালি ওনাদের করোনা হয়েছিল। সো দেওয়ার মানে আমাদের ফ্যামিলি, নাসিমের ফ্যামিলি, জাহিদের ফ্যামিলি কেউই রাজি ছিল না যে আমরা গরুহাটে ঘুরবো। সো এখন মজার ব্যাপার হয়েছে যে ব্যবসাটা করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সো আমরা গ্রামে গ্রামে গেছি, এই বসিলার সাইডটাতে, দেন আমরা ফরিদপুরের কিছু জায়গায়, এই জায়গাগুলোতে আমরা ঘুরেছি এবং আমরা গ্রামে গ্রামে গেছি। উই মেট অ্যারাউন্ড নট লেস দ্যান 300-400 ফার্মার্স, একেবারে মানে মার্জিনালাইজ ফার্মার্স, ওদের যারা গরু পালন করে, বাসায় একটা গরু আছে, 2টা গরু আছে, সারা বছর একটা গরু পালন করেছে, সেটা দিয়ে সে ইয়ে করবে। দেন আমরা কিশোরগঞ্জ গেলাম, বিকজ নাসিমের বাড়ি হচ্ছে কিশোরগঞ্জে, সৈয়দপুরে মানে সৈয়দগাঁতে গেলাম, সেই জায়গাটায় মানে ওর মানে ফ্যামিলি মেম্বার্সরা ওখানে আছে। সো ওই এরিয়াগুলোতে আমাদের জন্য অ্যাক্সেস করাটা ইজি হলো। সো আমরা ওখানে অনেকের সাথে কথা বললাম এবং আমরা একেবারে ওই খামারিদের থেকে গরুটা কেনার চেষ্টা করেছি।
এবং 178টা গরুতে উই মেড আ গুড অ্যামাউন্ট অফ মানি, এবং উই আর হ্যাপি যে, বাট আমাদের মেইন ইস্যু ছিল কিন্তু এটা না, আমাদের বোঝার দরকার ছিল যে ইন্ডাস্ট্রিটা কীভাবে কাজ করে। দেন উই ট্রাইং টু গেট ডিপ ইন টু ইট। আমরা সবাই বলে গরুর মৃত্যুর হার অনেক কম বাংলাদেশে, মানে উইচ ইজ ট্রু, ভেরি ভেরি লো, খুব একটা বেশি না। হয়তো আমরা যদি সরকারি হিসাবে বলে 3-4% বা 5% ম্যাক্স, বা 5-6% হতে পারে। বাট যদি কোনো ধরনের প্যান্ডামিক হয়, সেক্ষেত্রে একটা গরু যদি মারা যায়, ওই এলাকায় দেখবেন যে একসাথে অনেকগুলো গরু মারা গেছে সেম কাইন্ড অফ ডিজিজে, মোড়ক যেটাকে বলে, লাগে। সো তখন কি হয়? বাট পয়েন্টটা সেটা না, পয়েন্টটা আমাদের যে জায়গাটা ট্রিগার করেছে সেটা আমি বলি। সেটা হচ্ছে আমাদের প্রথম দিককার কাস্টমার, আমেনা খাতুন নাম ভদ্রমহিলা, উনি সৌদি আরবে গিয়েছিলেন কাজের জন্য, প্যান্ডেমিকের সময় একেও নিঃস্ব হাতে ফেরত আসছে। অ্যান্ড এরপরে যেটা হয়েছে যে যখন উনি আসছেন ফেরত, আসার পর দেখা গেছে যে এই ভদ্রমহিলা টু সারভাইভ একটা লোন শার্ক থেকে লোন নিয়েছিল। তো তার বেস্ট পসিবল বিজনেস তার কাছে বা সারভাইভাল মনে হচ্ছে আমি 2টো গরু কিনি, সামনে ঈদ আছে, গরু কিনে গরু বিক্রি করবো, একটু পালন টালন করে বিক্রি করে অ্যাটলিস্ট আমি কিছুটা সারভাইভ করবো। আনফর্চুনেটলি একটা গরু মারা গেল। একটা ফার্মারের যদি একটা গরু মারা যায়, এই ফাইন্যান্সিয়াল স্ট্রেস থেকে তার বের হতে 3 থেকে 4 বছর লাগে, নট লেস দেন দ্যাট। খুবই স্বাভাবিক। আবার তাকে লোন নিতে হয়, এবং এই যে লোনের চক্রটা না, এই লোনের চক্র থেকে ওরা জীবনে বের হতে পারে না। আপনি যে ফার্মার দেখবেন, ও 1টা থেকে 2টা গরু, 2টা থেকে হায়েস্ট 4টা গরুতে যাবে, আবার সে 1টা গরুতে ফেরত আসে। এটাই ওদের লাইফ সাইকেল। আচ্ছা, ওকে। কারণ ওরা বড় হতে পারে না। আপনি দেখবেন দে আর ডিপেন্ডিং অন সামবডি এলস। এখন এটা মহাজনের টাকা, এটা শোধ করতে করতে ওরা কখনো করতে পারে না। মেজর আরও অনেকগুলো ইস্যু আমরা দেখলাম যে গরু মারা গেলে ওর যে এই যে ফাইন্যান্সিয়াল স্ট্রেস থেকে বের হতে একটা সময় লাগে, এটা একটা প্রবলেম। তাহলে আপনার ওই কাস্টমারের গরু মারা গেল, 2টার ভিতরে একটা। তো এখন আমরা যেটা করলাম যে ওর গরুটা আমরা কিনে নিয়েছি এবং আমরা বিক্রি করে দিয়েছি, দিয়ে ওকে একটা ভালো লাভ দিয়েছি, এবং ও যা করেছে। কিন্তু আমরা যখন জিজ্ঞেস করলাম যে তুমি যে হিসাব করলা, তুমি 4 মাস গরুটাকে খাওয়াইছো বা খাওয়ালে, সেটার থেকে তোমার মার্জিন কত হয়েছে বা তুমি কত টাকা ইনকাম করলে, ও কিন্তু বলতে পারলো না। হিসাব নেই তো তার কাছে, কোনো হিসাব না, কারো কাছেই থাকে না। আপনি যত রকম মার্জিনাস ফার্মার্সের কথা চিন্তা করেন, ওরা কীভাবে হিসাব করে, ও একটা গরু কিনে খাওয়ায়, ওর একটাই কিন্তু মানে এন্ড গোল, গরুটা বিক্রি করে আমি একসাথে কিছু টাকা পাবো, রাইট। কিন্তু আমি এই গরুটা ধরেন 1 লাখ টাকায় কিনলাম, প্রতি মাসে 2,500 টাকা করে খরচ করলাম বা 2,000 টাকা খরচ করলাম, করে 1,24,000, মানে বছর শেষে আমি 1,24,000 টাকা খরচ করেছি। হয়তো ওই গরুটা সে বিক্রি করে দিচ্ছে 1,12,000 টাকা, কারণ একসাথে সে টাকাটা পেয়েছে। ওই যে 12,000 টাকা লস করেছে, এটা কিন্তু তার হিসাবে নাই, এবং এটা তার পক্ষে করা সম্ভব না। একটা হলো যে টাকার লস, আর একটা হলো টাইম লস হচ্ছে, সে তো ইনভেস্ট করছে তার সময়। আরেকটা খুবই সিগনিফিক্যান্ট একটা ইস্যুস আছে, সেই ইস্যুসটা হচ্ছে বাংলাদেশে যারা গরু পালে এরকম ধরনের মার্জিনাস ফার্মাররা, ওরা কিন্তু নিজেদের সন্তানের মতো করে গরুটাকে পালে, একদম খুব আদর করে, এবং কারণ ও জানে এই গরুটা যদি মারা যায় বা অসুস্থ হয় বা কোনো সমস্যা হয়, বা ও যদি রাইট কাইন্ড অফ ওয়েট গেইন না করতে পারে, সে টাকাটা ফেরত পাবে না। সো ও নিজেরা না খেয়ে কিন্তু এই গরুটার পিছনে সময় দেয়। এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে, একটা গরু পালার পিছনে এর এন্টার ফ্যামিলি লেগে যায়। তখন 2-3টা গরু থাকলে কিন্তু দেখেন জামাই, বউ, বাচ্চা কাচ্চা সবাই গরুর পিছনে রাতে পাহারা দেওয়া এবং তাকে টেক কেয়ার করা, অনেকগুলো ইস্যু আছে। সেই ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় সমস্যা হয়, আপনি এই ফ্যামিলিটা আর অন্য কোনো কিছু করতে পারে না। আর গরু তো আপনি এখনই কিনলেন, কালকে বিক্রি করে দিলেন, টাকা পেয়ে গেলেন, ব্যাপারটা এরকম না। যদি মিটের জন্য করে থাকেন, যদি আপনি মিল্কের জন্য করেন তাহলে ঠিক আছে। মিল্কের আবার আরেক ইস্যুস আছে, সেটা আমি পরবর্তীতে আপনার সাথে বলবো। বাট মিটের কথা যদি আমি চিন্তা করি, আমি আজকে ইনভেস্ট করবো, 6 মাস পরে গরুটাকে বিক্রি করে দিব, ঠিক আছে, আমি ওকে ফুড টুড দিয়ে 6 মাস পরে বিক্রি করে দিব, তখন আমি টাকা পাবো। কিন্তু বাট এই 6 মাস কিন্তু আমাকে ইনভেস্ট করতে হচ্ছে, তাহলে আমি টাকাটা পাবো কোত্থেকে? আমার খাওয়ার টাকা কই, আমার চলার টাকা কই, ঠিক না? এগেন মানে গো ফর টেকিং সাম লোন ফ্রম সাম লোন শার্ক, অথবা আমার যদি কোনো এনজিও থাকে বা মাইক্রো ক্রেডিটের থেকে আমি লোন নিব, দোজ ইন্টারেস্ট আছে ভেরি হাই। সো এই সাইকেলে কিন্তু ওরা চলছে। তো আমরা এই জিনিসগুলো দেখার পর আমাদের মনে হলো যে এদিন আসলে কিছু করা দরকার, যদি করা যায়। দেন উই
মানে গিভ আ ডাইভ ইনটু ইট অ্যান্ড উই স্টার্টেড টকিং টু নাম্বার অফ ইন্স্যুরেন্স কোম্পানিজ। বাংলাদেশের টপ 10 ইন্স্যুরেন্স কোম্পানি যদি বলেন সবার সাথে আমরা মিট করেছি, এবং আমরা বিভিন্নভাবে ওদের সাথে কথা বলার চেষ্টা করেছি, এবং আমরা যেটা দেখলাম যে দে আর হ্যাপি উইথ দেয়ার কারেন্ট বিজনেসেস। ভাই, ওয়াই শুড অ্যাকচুয়ালি টেক মাই সেলফ ইনটু নিউ বিজনেস, নিউ এরিনা ওয়ের সবাই বলে এটাতে লস, কিন্তু দেখেন গরুর মৃত্যু হার কিন্তু কম, বাট একটা মৃত্যু কিন্তু একটা ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দিতে পারে। সো আমাদের পয়েন্টটা কিন্তু সেটাই, যেটা হচ্ছে যে মৃত্যু হার কম হতে পারে, বাট আপনি যদি ওদের জিনিসটাকে সিকিওর করেন তাহলে কিন্তু অ্যাটলিস্ট ওই ফাইন্যান্সিয়াল স্ট্রেসটার মধ্যে আর পড়তে হবে না। ইম্প্যাক্ট অফ দ্যাট লস, দ্যাট লসটা কিন্তু তার হবে না জীবনে একবার, কিন্তু ও যদি হয় 3 বছর 4 বছর পিছিয়ে যাচ্ছে কিন্তু সে আলটিমেটলি একদম। সো সেই জিনিসটা থেকে সে মানে কখনো মানে বের হতে পারে না আসলে, ওই সাইকেলের মধ্যে কিন্তু সারা জীবনই থাকে সে। এই জিনিসটা যখন ওরা বোঝা শুরু করলো, আমরা একটা পাইলট প্রজেক্ট করলাম 500 গরু নিয়ে ইন্স্যুরেন্সের, কিন্তু ইন্স্যুরেন্স কে দিবে? ইন্স্যুরেন্সে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার, কেউ দিতে চায় না। 500 গরু, তাও আবার 500 গরু নিয়ে আমরা একটা প্রজেক্ট শুরু করলাম, পাইলট প্রজেক্ট, যে ঠিক আছে আমরা জিনিসটা করি। এবং আমরা যেটা দেখলাম যে প্রথম যখন ইন্স্যুরেন্স করলাম আমরা অনেক যেহেতু আমাদের পরিচিত ছিল এলাকাটা, আমাদের কিশোরগঞ্জে করেছি আমরা। সো ওই এলাকাতে আমাদের যেটা সবচেয়ে বড় সুবিধা হলো, যেহেতু আমরা পরিচিত লোকজন, ইজিলি উই কুড হ্যাভ অ্যাকচুয়ালি ডান ইট। এবং সেক্ষেত্রে আমরা আমাদের ইন্স্যুরেন্স কোম্পানির হেল্প পেলাম, একটা ইন্স্যুরেন্স কোম্পানির। তো এই পাইলট প্রজেক্টটা করার পর আমাদের যে এক্সপিরিয়েন্সটা হলো, খুব ইন্টারেস্টিং একটা এক্সপিরিয়েন্স হলো, সেটা হচ্ছে আমরা মনে করেছিলাম যে আমরা প্রিমিয়ামের যে টাকাটা ছিল আমরা 50% দিয়ে দিয়েছিলাম আমাদের নিজের পকেট থেকে, আর 50% ওদেরকে দিতে বলেছিলাম টু টেস্ট দ্য মার্কেট। ওকে, ইটস অ্যান ইনভেস্টমেন্ট প্ল্যান আপনাদের। ওকে, আমি জাস্ট উই আর ট্রাইং, বিকজ আমাদের তো ওই গরুগুলো আমরা আলটিমেটলি আমরা কিনছি, বিক্রি করছি, এই প্রসেসটা চলছি। তো সেটা করতে গিয়ে আমরা যেটা দেখলাম যে পরের বছর না, অ্যাকচুয়ালি আমরা 6 মাসের জন্য করেছিলাম ইন্স্যুরেন্সটা। পরে 6 মাসে যখন আসলো, সে জায়গায় আমাদের একটা ইন্টারেস্টিং একটা কাহিনী হলো। পরের বছর যারা ইন্স্যুরেন্স করতে আসলো, প্রায় 78% ফার্মার্স নিজেদের পকেটের থেকে পরের বার ইন্স্যুরেন্স করলো, কারণ ওই সময় 3টা গরু মারা গিয়েছিল ওই 500 গরু থেকে। দে গট দ্য মানি ইমিডিয়েটলি উইদিন অ্যারাউন্ড 18 ডেজের মধ্যে ওরা তাদের গরুর 90% অফ দ্য প্রাইস অফ দ্য কাটল দে অ্যাকচুয়ালি গট, মানে পেয়ে গেছিল। সো দ্যাট ট্রিগার্ড। ভেরি ইন্টারেস্টিং যে সবাই জেনে গেল তো না কুইকলি। ভাই, আমার যে গরু মারা যায়, আমাদের গরু মারা যে কোনো সময় মারা যেতে পারে। 2টা পাশাপাশি খামার, আমাদের এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে। 2টা পাশাপাশি খামার, একটা খামারে 12টা করে গরু পালে, আরেকটা খামারে 30টা করে গরু পালে। ওই 30টা যে গরু পালে যে খামারি, তার গত 7 বছরে প্রায় 12টা গরু মারা গেছে। 7 বছরে 12টা গরু। ওকে, অন অ্যান এভারেজে কিন্তু প্রায় 2টা গরু মারা গেছে তার পার বছরে। একটা গরুর দাম 1.5 লাখ থেকে 2.5 লাখ টাকা। আপনি এখন চিন্তা করেন, ওই ছেলেটা অলমোস্ট ইন আ ভার্জ অফ ক্লোজিং হিজ বিজনেস, বিকজ ওর ওই লস সে আর রিকভার করতে পারছে না। এই লোকটা, হ্যাঁ, এখন হতে পারে তার জ্ঞান নাই কীভাবে করতে হয়, সেটা একটা ইস্যু আছে, এবং ওই রিস্ক ফ্যাক্টরগুলো সে কভার করে নেই, সেটা একটা ইস্যুস আছে। কিন্তু ওর যদি ইন্স্যুরেন্স থাকতো তাহলে কী হতো? ইনস্ট্যান্টলি টাকাটা পেয়ে যেত। সেক্ষেত্রে কিন্তু তার এই লস যে সাইকেলটা থেকে সে বেরো আসতে পারত। অনলি টাইম লস তার একটা ফ্যাক্টর। কিন্তু অনেকে বলে না যে এই এখানকার তো গরু মারা যায় না, ওখানে কেন গরু মারা যায়? দের ইজ লটস অফ ফ্যাক্টর, বিকজ আপনার পুরো ডেয়ারি ইন্ডাস্ট্রিতে আমরা অনেক ট্রেনিংও দরকার। আমরা যেটা করি এখন ফার্মারদের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু এখন আস্তে আস্তে উই আর ট্রেনিং দ্যাম ওয়েন ইজ দ্য রাইট টাইম টু বাই আ ক্যাটল ফর বিফ ফ্যাটেনিং। ইটস ভেরি ইম্পর্টেন্ট যে কখন গরুটা কিনতে হবে, কোন এইজে গরুটা কিনতে হবে, বা আমি যদি বাছুর সময় থেকে একটা গরু পালি, কতদিন কোন ফিডিংয়ে আমি কতদিন রাখবো, দেন নেক্সট ফিডিংটা কবে থেকে শুরু করবো, দিস ভেরি ইম্পর্টেন্ট। এটা সব সায়েন্টিফিক, মানে স্পেশালাইজড নলেজ অ্যাকচুয়ালি থাকতে হবে। না থাকলে কিন্তু কৃষকরা তো পালতে ওরা বুঝে ফেলে না যে আসলে কোনটা কখন জানে না। আপনি একটা বাছুরকে, আপনি একটা গরুকে যা খাবার দিবেন ও খেতে থাকবে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি খাচ্ছে, কিন্তু ওই সময় ওজনটা বাড়বে না আপনি যত খাওয়ান। গরুর ওজন বাড়ার একটা টাইম আছে, গ্রোথ টনিক। গ্রোথটা মানে আমি এটা জাস্ট মানুষের মধ্যে চিন্তা করেন না, বাচ্চারা কখন সবচেয়ে বাড়ে, একটা সার্টেন এজ আছে, কিন্তু তখন যদি রাইট ফিডিং হয় বাচ্চারা কিন্তু সেভাবে বড় হয়, লম্বা হয়, স্বাস্থ্য হয়, ঠিক না? প্রাণীর ক্ষেত্রে একই অবস্থা। আপনাকে রাইট এইজটাতে আপনাকে রাইট ফিডিংটা যদি দেন,
রিটার্নটা অনেক বেশি বেশি পাবেন। এখন আপনি ধরেন একটা কথার কথা আমি যদি বলি, একটা গরু যদি আপনি ডে 1 থেকে ওকে এই সিমিলার কাইন্ড অফ ফিড দিতে থাকেন, কস্ট কিন্তু আপনার সেমই যাচ্ছে, বাড়ছে। কিন্তু তার সেই রেশিওতে কিন্তু সে পারবে না, গরুর গোস্ত বাড়ছে না কিন্তু। ওকে। সো আপনি জানতে হবে ওই জিনিসগুলো। সো আপনার পাইলট প্রজেক্ট চলছিল এবং গরু মারা গেল এবং তারা সবাই এসে পরবর্তীতে। হ্যাঁ, তো আমাদের এই জিনিসটা করার পর দেন আমাদের যেটা সবচেয়ে বড় সমস্যা হলো যে গরুর সবচেয়ে বড় ইন্স্যুরেন্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে গরু আইডেন্টিফাই করা। ওকে, মানে কোন গরু কত দামে কেনা হচ্ছে। ধরেন একটা মানুষ যখন ইন্স্যুরেন্স করে, আপনার কি আছে, আপনি কিন্তু আপনার একটা এনআইডি কার্ড আছে, ইটস লিঙ্কড উইথ ইউর ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড এভরি ইনফরমেশন ওখানে থাকে। যদিও নিয়ম হচ্ছে বায়োমেট্রিক যদি কোনো ইনফরমেশন রাখতে হয়, এটা প্রতি 6 মাস পর পর আসলে কিন্তু আপডেট করতে হয়। আমরা তো হয়তো অনেক বছর আগে একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করেছি, বাট এটা আলাদা ডিসকাশন। বাট আমার পয়েন্ট হচ্ছে যে আমি যখনই একটা কোনো ইন্স্যুরেন্স করতে চাই একটা মানুষের, তখন কিন্তু আমার একটা আইডেন্টিফিকেশন আছে, আমার এনআইডি আছে অথবা আমার পাসপোর্ট আছে বা এবং হাউস প্রুফ অ্যান্ড মানে অ্যাড্রেস প্রুফ অ্যান্ড স্টাফ লাইক দ্যাট আছে। গরুর ক্ষেত্রে কীভাবে করবেন? বিগ কোয়েশ্চেন। ঠিক, তো গরুর আইডেন্টিফিকেশনের অনেক প্রসেস বছরের পর বছর ধরে আছে। কিরকম? এয়ার ট্যাগ, আপনি দেখবেন গরু কানের মধ্যে একটা ট্যাগ লাগানো থাকে না? এটা তো বাইরে, বাংলাদেশে তো নাই। বাংলাদেশেও আছে, বাংলাদেশে অনেক এই ধরনেরই আছে। এয়ার ট্যাগ আছে, কলার ট্যাগ আছে, ব্র্যান্ডিং আছে। যেমন আফ্রিকাতে খুব বেশি চলে এটা, মানে ওই গরুর ধরেন পুড়িয়ে দেয় আর কি। আমরা ওয়েস্টার্ন বইতে পড়তাম না যে ব্র্যান্ডিং করতো ছোটবেলায়, তো আমি জানি না আপনি সেবা পড়েছেন কি না, দেখেন না ব্র্যান্ডিং থাকতো, যে এটা হচ্ছে অমুক র্যাঞ্চের, সো ওই র্যাঞ্চের একটা ছাপ্পা থাকতো তার পিছনে। সো ব্র্যান্ডিংও একটা অপশন, একটা ব্র্যান্ডিং করে দিলেন। এখন প্রবলেমটা কোন জায়গায়? একই কালারের গরুর কালার তো সিমিলার হতে পারে, রাইট? আপনি একই কালারের গরুতে ওই ব্র্যান্ডিং করে রাখলেন, গরু মারা গেলে একটা, ইন্স্যুরেন্স করা আছে আরেকটা, ওটা দেখায় আমি এখন ইন্স্যুরেন্স ক্লেম করে ফেলতে পারছি। আপনি যদি ভারতে যান, গুজরাটের দিকে অথবা মধ্যপ্রদেশে ওই জায়গায় যান, খুব একটা ইন্টারেস্টিং জিনিস দেখবেন, অনেক গরু দেখবেন একটা করে কান নাই। ওকে, কান কাটা গরু। কিন্তু ইন্ডিয়া পর্যন্ত গেছি এগুলো দেখার জন্য, তো এক্সপিরিয়েন্স ইট। যেটা আমি বলতে চাচ্ছিলাম যে বৃষ্টি হচ্ছে, যে মানুষগুলা জীবনে কখনো হাটে যায় নাই, তারা কাদা পানিতে জিন্সের প্যান্টটাকে মানে ফোল্ড করে ওই কাদা পানিতে হেঁটে হেঁটে গরুর ব্যাপারীর সাথে দরদাম করছে, করে গরুটা কিনে ডেলিভারি করে দিচ্ছে হচ্ছে গিয়ে মানুষের দোরগোড়ায়। আমরা ওই কাজটা করেছি। আমি জীবনে কখনো ট্রাকে উঠি নাই, বাট আই ডিড ইট অলসো। গরুর ট্রাকে সবচেয়ে ডিফিকাল্ট থিং গরুর ট্রাকে বসে ট্রাভেল করা। Because I মানে the thing, my philosophy is like I wanted to actually experience that. Because আমি যে জিনিসটা করতে চাই, আমি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে চাই। হ্যাঁ, সো আমি ওইভাবে জিনিসটাকে দেখি। সো my partners was laughing at me. The guy who is sitting out there, he's never been into public bus. সে একটা মানে ধরেন কি বলে একটা গরুর ট্রাকের মধ্যে বসে আছে। সো we pushed ourselves after that to really understand that how it works. মানে প্রসেসটা। এই যে ব্যাপারীদের যে কাজগুলা, ওরা কিভাবে মানুষকে ঠকায়, আমরা যদি আজকে এদেরকে ডাইরেক্টলি কানেক্ট করে দিতে পারতাম উইথ দ্য বায়ার্স, তাহলে এই যে ফার্মার্সগুলা, তারা যে 40% মিনিমাম 40% মার্জিন লস হয় ওদের, মিনিমাম মাঝখানে 25 to 40% ও এই মার্জিনটা লস করে। কারণ ব্যাপারীরা কী করে জানেন? ওরা গিয়ে এখনই যখন আপনি যদি গ্রামগুলোতে যান, দেখবেন ব্যাপারী প্রত্যেক ঘরে ঘরে 10,000, 20,000, 25,000 টাকা করে দিয়ে আসছে, একদম জাল ফেলে রাখছে। হ্যাঁ, তোমার গরু কিন্তু তোমার গরু বুকড, বিক্রি হোক না হোক এটা আমার ব্যাপার বলে আসছে। কিন্তু যে ওই লোকটা কিন্তু জানে না আসলে তার গরুর পিছনে কত টাকা খরচ হয়েছে, অলরেডি কিন্তু গরু বিক্রি করে দিয়ে বসে আছে। ব্যাপারী কিন্তু অলরেডি সেট ওভার হেয়ার যে ও কত টাকায় গরুটা বিক্রি করবে। হ্যাঁ, অনেক সময় দেখবেন গরু ব্যাপারীরা কান্নাকাটি করতেছে, হ্যাঁ, অতি লোভ করতে গিয়ে অনেক সময় কান্নাকাটি করে, এটা মাঝে মাঝে হবে বিজনেসে। বাট এই যে গ্যাপটা, এই গ্যাপটা হিউজ। এবং এই মার্জিনাস ফার্মার্সরা, আপনি আজকে ক্রপে বলেন, আজকে আপনি ডেরিতে বলেন, আজকে আপনি অ্যাকোয়াকালচার বা ফিশারিজে বলেন, এভরিওয়ার দিস ইজ দ্য কমন সিনারি। Good that some of the very good startups actually come into this place and they are working and building
up this ecosystem for these farmers. We are really happy for them. যে ওরা এই ইনিশিয়েটিভগুলো না নিলে কিন্তু আমাদের ধরেন we had a very good job offers outside of the country also, but ওইটা ছেড়ে আমরা সাহস করতাম না যে why should I actually put my step into this dirty business or you know and a very complex business, business. And making money out of it. And so আমরা ওই সাহসটা করেছি কিন্তু এই স্টার্টআপগুলোর জন্য তারা ব্রিলিয়েন্ট কাজ করছে আই এম রিয়েলি হ্যাপি ফর দোজ পিপল অ্যান্ড আই নো অল অফ দেম অ্যান্ড দে ডুইং ব্রিলিয়েন্ট স্টাফ সো দ্যাট অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড আস অলসো। তাহলে কামিং ব্যাক ওই যে আপনার যে প্রজেক্ট যে 500 গরু আপনি প্রথম সিজনে ট্রাই করলেন, দেন কিভাবে এটাকে বিজনেসে কনভার্ট করলেন টু ইনশিওর কাউ? সো ওইটাতে আসছিলাম। সেটা হচ্ছে যে যখন আমরা দেখলাম যে আমি যেটা বলছিলাম যে গরু মরে গেলে কিভাবে আইডেন্টিফাই করা হবে, হ্যাঁ দ্যাট ইজ আ ভেরি চ্যালেঞ্জিং পার্ট। আমি যেটা বললাম গুজরাটে যদি আপনি যান দেখবেন যে অনেক গরুর একটা কান কাটা। দ্যাটস মিন হোয়াট, আগে সরকার যখন ইন্স্যুরেন্স করে দিত তখন হচ্ছে এয়ার ট্যাগ লাগিয়ে দিত, রাইট? তো ধরেন আমার 20টা গরু আছে, আমি 2টা গরুর হচ্ছে ইন্স্যুরেন্স করেছি, বাকি 18টার করি নেই। গরু মারা গেছে 18টা থেকে, তখন আমি কি করতাম, ওই একটা কলার ওই ট্যাগটা খুলে নিয়ে একটা ছবি তুলে দিয়ে আমি পাঠিয়ে দিতাম, ইন্স্যুরেন্স ক্লেম করে দিতাম, আমি টাকা পেয়ে যেতাম। তো গভর্নমেন্ট কিছুদিন পরে আইডেন্টিফাই করলো আরে এটা তো মনে হচ্ছে ফ্রড হচ্ছে, বারবার একই জিনিসই হচ্ছে, হ্যাঁ তো কোথায় সমস্যা হচ্ছে আসলে। দেন ওরা বলা শুরু করলো যে না শুধু ট্যাগ পাঠালে হবে না, গরুর কান সহ পাঠাতে হবে। ওকে, মানুষ স্যাম্পল হ্যাঁ যে এটা যে ওই ট্যাগে লাগানো ছিল ওই কানে লাগানো ছিল সেটা সহ পাঠাও। তো মানুষ এত ক্রুয়েল যে তার টাকা কামানোর জন্য তারা কী করলো, কান কাটা শুরু করে দিল। এবং গরু কিন্তু কান কেটে পাঠালো। ভেরি ইন্টারেস্টিং একটা ঘটনা হয়েছে এবার আমাদের মেনা ইনশিওর টেক কম্পিটিশনে আমি যখন ছিলাম। আমি একজন ভেরি ভেটারান ইন্ডিয়ান ইন্স্যুরেন্স গায়ের সাথে, ওনার 30-35 বছরের উপরে এক্সপিরিয়েন্স আছে। উনি ওনার জীবনের কাহিনী বলছিল আমাকে যে উনি আমার প্রেজেন্টেশন দেখে উনি আমার সাথে দেখা করতে আসছে, যে হি ওয়াজ রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট ইট, যে ইটস ইন বাংলাদেশ। বাংলাদেশে তোমরা এত বড় একটা টেকনোলজি তৈরি করছো যেটা আসলে আমার জীবনে একটা এক্সপিরিয়েন্স তোমাকে বলতে চাই। ওকে, তার মানে কি এক্সপিরিয়েন্স বলে, আমি যখন ইন্স্যুরেন্স কোম্পানিতে জয়েন করলাম আমাকে এগ্রি ইন্স্যুরেন্স পোর্টফোলিও দেখতে বলা হলো। বিশ্বাস করবো না, 15 দিনের মাথায় আমি একটা ব্রাউন খামে একটা প্যাকেট পেলাম, যেটার ভিতরে একটা প্লাস্টিকের প্যাকেট। তা আমি খুলে ভয়ে আমি বাথরুমে চলে গেছি বমি করার জন্য। কেন? খুলে দেখে যে 2টা গরুর কান কাটা উইথ একটা ট্যাগ। হি গট স্কেয়ার্ড। সো বলে যে আই ওয়াজ ট্রমাটাইজড টু সি দ্যাট, রাইট? তো এই জিনিসগুলো মানে এটা আমরা জানতাম আগে যে এই যে ইস্যুসগুলো আছে, এবং আমি জানি না এক্স্যাক্টলি সেটা ধর্মীয় দিক থেকে কতটুকু কি, যে কোরবানি গরু যখন দেওয়া হয় যে ইট হ্যাজ টু বি ভেরি, মানে কোনো স্ক্র্যাচ থাকা যাবে না, কোনো রকম ইয়ে থাকা যাবে না, সেটা একটা কথা আছে। যখন আপনি পিয়ার্স করেন এটা কিন্তু একটা ফুটা হয়ে যায় ওর কানে। আমি ঠিক জানি না, এটা হয়তো আমরা জিজ্ঞেস করেছিলাম 2-1 স্কলারকে, ওনারা বলেছিলেন যে মেবি দেয়ার ইজ অ্যান ইস্যু, এটা হয়তো রাইটলি কোরবানি হবে না। বাট এটা আমি নট শিওর অ্যাবাউট ইট, বাট আমার কাছে মনে হচ্ছে ইট কুড বি। বাট সবচেয়ে বড় কথা হচ্ছে প্রাণীটাকে আপনি কষ্ট দিচ্ছেন। সো আমরা যেটা দেখলাম যে যতগুলো অ্যাভেলেবেল সলিউশন আছে সবগুলো ডুপ্লিকেট করা যায়, আইদার এটা ডুপ্লিকেট করা যায় অথবা ইটস আর এক্সপেন্সিভ, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি ইট রিকোয়ার্স এক্সপার্ট পিপল টু ডিপ্লয় ইট। সো অলওয়েজ আপনি দ্য এক্সপার্ট পিপল অ্যাট এ রিমোট প্লেস ইউ উইল নট গেট ইট। ইস্যুটা হচ্ছে যে গরুর যে নাকের ছবি, like nose print, it's unique like human fingerprint. Okay. So then we thought, yeah, we got the solution to identify a cattle at a cheaper cost and uniquely. এবং হিউম্যান ফিঙ্গারপ্রিন্ট যেরকম চেঞ্জ হয় না, ওই নোজ প্রিন্টও কিন্তু চেঞ্জ হয় না। ওর একটা বয়স যেটা আমরা মানে যেহেতু ইন্স্যুরেন্সের 6 মাস পরের থেকে আসলে ইন্স্যুরেন্সের জন্য গরু নেওয়া হয়, সো আমরা 6 মাস থেকে টেস্ট করেছি যে এটা রিমেইন সেম টিল ইটস একটা মানে তার এজ যতদিন থাকে এটা চেঞ্জ হয় না। তো দেন উই স্টার্টেড ওয়ার্কিং অন দ্যাট। আমরা এর মধ্যে ইন্ডিয়ান একটা কোম্পানি, আমরা যখন এটা নিয়ে শুরু করেছি সমসাময়িক আমাদের কম্পিটিটর কোম্পানি কল ডিভারা টেকনোলজিস, ওরাও শুরু করলো ইন্ডিয়াতে। ওকে।
2022-এর শুরুর দিকে আর কি, এবং 2022-এর মিডে আমরা স্টার্ট করলাম এটা বিল্ডিং ইট আপ। বাট বলা যতটুকু সহজ, করাটা খুবই কঠিন ছিল, বিকজ অফ ইউ হ্যাভ টু টেক দ্য ফটো অফ দোজ মাজল অফ দ্য ক্যাটল, ইটস নট ইজি। অ্যান্ড আমরা প্রথম দিকে তো নো আস লাইক আই ওয়েন্ট দেয়ার টু টেক দ্য ফটোস অলসো। আমি কিন্তু হাঁটে হাঁটে গেছি ফটো তোলার জন্য, আমি নিজে গেছি, আমার টিম ছিল, বাট আই ওয়েন্ট দেয়ার অ্যাজ এ সেড লাইক আই ওয়ান্ট টু রিয়েলি এক্সপিরিয়েন্সড ইট, হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য। এবং আমরা আমাদের কিছু এনজিও পার্টনার ছিল, তাদেরকেও বলা হলো, তারাও অনেক ছবি দিয়ে সাহায্য করেছে। এবং আমরা আস্তে আস্তে যেটা করলাম, ছবি কালেকশন করাটা খুবই ডিফিকাল্ট ছিল। ইঞ্জিন একবার বিল্ড আপ করা হলো, কাজ করছিল না, দেয়ার ওয়াজ অ্যান ইস্যু। টেকনিক্যাল পিপল, ইউ নো দ্যাট বাংলাদেশে কীভাবে কাজ হয়, টেকনিক্যাল পিপল হঠাৎ করে ঘুম থেকে উঠে বলে যে ভাই আমি কালকে থেকে অফিস আসবো না, আমার ভালো লাগছে না, সামথিং লাইক দ্যাট। এবং যেটা আমি আপনাকে আজকে আর্লিয়ার ডিসকাশনে বলছিলাম, যে আমাদের এডুকেশন সিস্টেমের একটা প্র্যাকটিস দরকার, বা একটা ফুল কোর্স থাকা উচিত যে অফিস অ্যাটিকেটসের উপরে, হাউ ইউ শুড অ্যাকচুয়ালি নো ওয়ার্ক ইন আ অর্গানাইজেশন। সো এই জিনিসগুলা নাই আমাদের, এবং আমাদের ছেলেপেলেরও শেখে না। সো এটা আমাদের অনেক কষ্ট হয়েছে এটা নিয়ে আমাদের টেকনিক্যাল পিপলদের নিয়ে ম্যানেজ করা খুব ডিফিকাল্ট, অনেক কিছু হয়েছে। এর মধ্যে আমরা ছবি কালেকশন করা শুরু করলাম, আমরা 87,000 গরুর ছবি তুলেছি, 87,000 কাউস পিকচার তুলেছি, ওকে, মাজল, এবং মানে নাকের এই যে হ্যাঁ স্পেসিফিকলি, এবং আমরা পুরো গরুরও ছবি তুলেছি, এবং নট ইন ফ্রম বাংলাদেশ অনলি, আমরা ইন্ডিয়া থেকে ছবি এনেছি, আমরা থাইল্যান্ড থেকে ছবি এনেছি, আমরা আফ্রিকার আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে তাদের থেকে ছবি এনেছি, আমি ছবি বিভিন্ন জায়গা থেকে ছবি এনেছি ইনফ্যাক্ট টু ট্রেন আওয়ার ইঞ্জিন, বিকজ এটা আমাদের টেস্ট করা দরকার ছিল যে ইঞ্জিনটা কি শুধু বাংলাদেশের ব্রিডের উপর কাজ করবে নাকি ডিফারেন্ট ব্রিডের উপর কাজ করবে। বাট আমরা নাও উই আর কনফিডেন্ট it will work in any part of the world. It's a system you have built, right? Yeah, basically. But আমাদের ট্রেন করার সময় ওই জিনিসটা দরকার ছিল ডিফারেন্ট ব্রিডের, কারণ কিছু মাসল দেখবেন সাদা, একদমই সাদা, কিছু স্পট আছে, কিছু দেখবেন আমাদের বেশিরভাগ গরু কিন্তু কালো, সাদা কিন্তু খুব কম, রাইট? কারণ যদি হলস্টেন হয় বা অন্য ব্রিডের হয় তখন দেখবেন কিছুটা সাদা, আর একটা ফ্রেঞ্চ ব্রিড নিয়ে আসেন তারটা হচ্ছে হালকা গোলাপি। সো মেনি থিংস আর দেয়ার। সো আমাদেরকে ট্রেন করার জন্য আমরা বিভিন্ন জায়গা থেকে ছবি এনেছি। we have created around 2 million pictures out of it, এবং we took an help from company from outside of Bangladesh also, যারা আমাদের অ্যানোটেট করতে সাহায্য করেছে। আমরা ইনসাইড বাংলাদেশে আমাদের টিমরা অ্যানোটেট করেছে। অ্যানোটেশন ইজ আ ভেরি পেইনফুল প্রসেস বিকজ ইট টেক্স টাইম, রাইট? এবং আপনার প্রচুর হার্ডওয়্যার লাগে টু অ্যানোটেট দ্যাট। সো আমরা যেহেতু বুটস্ট্র্যাপড, we couldn't be able to actually invest so much money into it. So আমরা যে জিনিসগুলো করেছি বাইরে থেকে ইমেজ এনে আমরা ট্রেন করেছি আর কি। এবং এখনকার এই ধরনের সার্ভিস দেওয়ার মতো অনেক কোম্পানি আছে যারা ইয়ে করে, এবং আমরা নিজেরও প্রচুর ইমেজ অ্যানোটেট করেছি। তো এরপরে এটাকে আস্তে আস্তে বিল্ড আপ করলাম আমরা ইঞ্জিনটাকে। ইন দ্য মিন টাইম আমরা আইডিয়াতে অ্যাপ্লাই করলাম বাংলাদেশে। ইটস আ ব্রিলিয়েন্ট ইনিশিয়েটিভ অফ বাংলাদেশ গভর্নমেন্ট। টাকাটা বড় কথা না, রিকগনিশনটা দরকার ছিল। সেটা হলো দেন ভেটিং দ্য বিজনেস, যে একটা বিজনেস হতে পারে, বিকজ এই টেকনোলজি কিন্তু আজকে নতুন কেউ তৈরি করে নাই, এটা কিন্তু অনেক বছর ধরে এটার উপর রিসার্চ পেপার আছে। বাট উই হ্যাভ ক্রিয়েটেড আ ইউজ কেস যে এটা ইন্স্যুরেন্সে ইউজ করা যায়, এভাবে ইউজ করা যেতে পারে। ওকে, এক্সিলেন্ট। এই জায়গাটাতে আমরা এই জিনিসটাকে করলাম। সো আইডিয়াতে আমাদের হলো। এরপরের বছর যে ব্রেক থ্রুটা আমরা পেলাম, যেটাতে আসলে আমাদের বুস্ট আপটা হলো আমাদের সবচেয়ে বড়, আমরা হয়ে আইসিটি ইনকিউবেটরে জয়েন করলাম। জয়েন করার পর আমরা যখন প্রেজেন্টেশন দিতে গেছি, এরকমও হয়েছে যে বাংলাদেশে তো মানুষেরই ইন্স্যুরেন্স নাই, তো গরুর ইন্স্যুরেন্স আছে। উই লাইক দ্যাট কোশ্চেন্স বিকজ দিস ইজ দ্য, মানে মানুষ আসলে জানে না যে গরুর ইন্স্যুরেন্স হতে পারে। This means that there is a potential আছে। সো এবং দ্য নিশ উই হ্যাভ টার্গেটেড, ইট হ্যাজ আ হিউজ পোটেনশিয়াল বিকজ এটা নিয়ে কাজ হয় না এখন। সো দ্যাট নিশ উই আর টকিং, ওয়ার সার্চিং। অ্যান্ড আমার মনে আছে আমরা যখন যেদিন পুরস্কার বিতরণী হবে, আমাদের মন্ত্রী সাহেব ছিলেন, আইসিটি মিনিস্টার ছিলেন, পলক ভাই ছিলেন ওখানে, এবং উনি আমাদের নামটা অ্যানাউন্স করছিলেন। মজার ব্যাপার হচ্ছে যে আমরা এক্সপেক্ট করি নাই যে উই উইল উইন দ্যাট, চ্যাম্পিয়ন হবেন, আমরা চ্যাম্পিয়ন হবো, আমরা এটা বুঝি নাই।
যে আমরা দেখেছি অনেক ব্রিলিয়েন্ট কোম্পানি আছে Correct, এবং মানে ফ্যান্সি আইডিয়াস টু মানে পোটেনশিয়াল বিগ আইডিয়াস। ব্রিলিয়েন্ট আইডিয়াস আছে, বাট আমাদের যে জিনিসটা আমার কাছে খুব ইন্সপায়ারিং লেগেছে যে ইয়াং পিপল আর ওয়ার্কিং উইথ ব্রিলিয়েন্ট সব বিজনেস আইডিয়াস নিয়ে আসছে ওখানে। হ্যাঁ, তাদের সাথে কম্পিট করে কতটুকু যেতে পারবো, বয়স হয়ে গেছে কিছুটা, উই থট লাইক দেখা যাক। সো যখন উনি আমাদের নামটা অ্যানাউন্স করেছে আমরা তখন বসে আছি, দ্বিতীয়বার উনি অ্যানাউন্স করেছেন তখনও বসে আছি, থার্ড টাইম উনি আবার জিজ্ঞেস করছেন যে আমি কি নামটা ঠিক পড়ছি, তখন আমাদেরকে বলতেছে, সবাই বলতেছে It's you. go there. So then আমরা গেলাম। কেন আপনারা বসেছিলেন, মানে what was the আমরা না আসলে মানে হয়তো আমরা বুঝি না যে we have actually created something that could actually have a huge impact into the for the society, because হ্যাঁ ব্যবসা তো আমরা করবই, বাট টেকনোলজির যে আপনার এই ইনোভেটিভ একটা আইডিয়া যে একটা ইন্ডাস্ট্রিতে কন্ট্রিবিউট করতে পারে, এবং উই আর থ্যাঙ্কফুল টু দোজ জাজেস যারা আসলে এটা বুঝতে পেরেছে, বিকজ বোঝানোটা, কারণ একটা টেক স্টার্ট আপের প্রেজেন্টেশন কিন্তু খুব ডিফিকাল্ট, ট্রু, লিমিটেড টাইমে আপনাকে বোঝাতে হয় এবং টেকনোলজিটা বোঝাতে হয়, এবং এমন একটা টেকনোলজি নিয়ে কথা বলছি যে কেউই জানে না, যেটা আমি জানি না আপনি জানতেন কিনা, গরুর মাজেল হচ্ছে ইউনিক। সো আমাদের জাজদের মধ্যেও কেউ জানতেন না যে এটা ইউনিক। যাই হোক, so then that actually really boosts us up. Then we actually build up a partnership with two. Actually the boost, I'm just interrupting, sorry for that, je what was your feeling je winning such a competition, if you could share, because this feeling is really important. Probably after boost up is an impact. You felt, what was the feeling actually inside? Our feeling ta chilo je yes, and this is the need for the market, because that has been understood, and jara judges panel chilen, they are veteran into the industry and they are connected with number of banking and financial institutions also. They have found out that yes, this is the thing is required for Bangladesh, a country like Bangladesh, and if we really want to change the livelihood of these marginalized farmers, we have to extend this kind of services to those people. So আমাদের বলাটা ওনাদের পর্যন্ত রিচ করেছে, দ্যাট অ্যাকচুয়ালি বুস্ট আস আপ, বিকজ আমাদের এই প্রোডাক্টটা কিন্তু আমরা বাংলাদেশের জন্য বানাইনি। ওকে, এটা কিন্তু গ্লোবাল প্রোডাক্ট। ওকে, I didn't know actually truly. It's a global product. Okay, because fantastic. it's not for Bangladesh. Okay, it's a global product. Okay, the problem remains same in USA, European countries, anywhere in the world. Ekhono they are depending on those other technologies, not on these. কিন্তু ওখানে তো ডিসিভিং কি হয়, আমাদের আপনি যেটা বলছিলেন যে ডিসিভিং ফ্যাক্টর হিউজ ওটা হচ্ছে। ওকে, আমি 2023 ফেব্রুয়ারিতে একটা রিপোর্ট পড়ছিলাম, একটা ফলস ক্লেম হয়েছে $1.5 million একটা ফার্ম ফলস ক্লেম করেছে তার গরু মারা গেছে বলে। সবগুলো গরুতে কিন্তু কলার ট্যাগ লাগানো ছিল, অ্যান্ড those collar tags are very expensive, and it was stripped, and the report was being generated through some technology, যেটা থ্রুতে ক্লেম করা হয়েছিল। $1.5 million ক্লেম করেছে, ক্লেমের টাকাও পেয়েছে। প্রায় 1 বছর পরে মনে হয় এই রিসেন্টলি বের হয়েছে যে ইট ওয়াজ ফ্রড। ওকে, আর ইন্ডিয়ার কথা তো আমি আপনাকে বললামই, যেখানে এটা হচ্ছে অলরেডি। তাহলে ফাস্ট ফরওয়ার্ড আপনার আইডিয়া কম্পিটিশনে আপনি হুয়াওয়েতে গেলাম, দেন উই স্কেল, উই আর বিন সিলেক্টেড বিনিয়োগ বৃদ্ধি, যেখানে এই যে স্টেপ বাই স্টেপ উই আর অ্যাকচুয়ালি মুভিং অ্যাহেড। দেন সাডেনলি যেটা হলো, আমরা মিনা ইনশিওরটেকে 2023 আমরা সিলেক্টেড হলাম, এবং উই গেভ আ প্রেজেন্টেশন গ্লোবাল রাউন্ডে। আমরা চ্যাম্পিয়ন হয়ে আমরা মানে ওদের মানে সেগমেন্ট ওয়াইজ ছিল, মানে ধরেন মেনা রিজনের জন্য একজন চ্যাম্পিয়ন আসবে, দেন আফ্রিকা থেকে একজন চ্যাম্পিয়ন, আমেরিকা থেকে একজন চ্যাম্পিয়ন, তো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের আমরা চ্যাম্পিয়ন হলাম। দেন হচ্ছে ওদের গ্লোবাল রাউন্ডে আমাদের প্রেজেন্টেশনের জন্য গেলাম আর কি। সো তখন যখন আমরা প্রেজেন্টেশন দিলাম, অ্যান্ড ইন দ্য মিনটাইম কিন্তু আমাদের ব্যবসা চলছে, আমরা কিন্তু ইন্স্যুরেন্স করছি ছোটো ছোটো করে, এবং শুধু ইন্স্যুরেন্স করছি না, আমরা ছোটো ছোটো করে আবার খামারিদের টাকাও দিচ্ছি, বিকজ এই স্টোরিটা আমি একটু পরে আসবো, কেন টাকা দিচ্ছি এটা একটা রিজন আছে। বাট আমি যে জিনিসটা বলছি, মেনা ইনস্টিটিউটকে যখন আমরা প্রেজেন্টেশন দিলাম, we were maybe one of the most talked about company into that competition.
ওকে, যদিও আমরা ওইবার চ্যাম্পিয়ন হতে পারি ওয়ার্ল্ড কম্পিটিশনে। হ্যাঁ, না মানে গ্লোবাল ইভেন্টে আমরা যদিও আমরা চ্যাম্পিয়ন হতে পারি না, বাট উই আর ওয়ান অফ দ্য টকড অ্যাবাউট কোম্পানি ওভার দেয়ার, বিকজ সবাই গাড়ি নিয়ে ইন্স্যুরেন্সের কথা বলছে, মানুষ নিয়ে ইন্স্যুরেন্সের কথা বলছে, প্রপার্টি নিয়ে বলছে, ফায়ার নিয়ে বলছে, কিন্তু কেউ এই এগ্রি ইন্স্যুরেন্স নিয়ে কেউ কোনো কথা বলছে না। একমাত্র কোম্পানি ফ্রম বাংলাদেশ, অ্যান্ড উই ওয়েন্ট টু দ্য কি বলে যখন প্রেজেন্টেশনে যখন আমাদেরকে টপ 5 ডিক্লেয়ার করা হলো, উই ক্যারিড আওয়ার ফ্ল্যাগ ওভার দেয়ার টু টেল পিপল যে বাংলাদেশ থেকেও এরকম ডিপ টেক নিয়ে কাজ হয়, এবং তোমরা যেটা মানে তোমাদের কম্পিটিশনে কেউ আসে না এরকম এগ্রি ইন্স্যুরেন্সে নিয়ে এগুলো নিয়ে কাজ হয়। সো that was another boost, because then people started to talking to us, like, you know, we got requests from Egypt, we got a request from Morocco, we got requests from Sudan, then Mozambique, then Ethiopia. অ্যাটেনশন পেয়ে গেলেন গ্লোবাল লেভেল থেকে, এবং রাইট? মজার ব্যাপার হলো we got a call from Dairy Association of Portugal. They are using all high tech stuff. না, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড। কিন্তু ইস্যু যেটা হয় কি, ওরা তো গ্রেজিং ল্যান্ডে ক্যাটল পালে, তো কলার ট্যাগ বা এয়ার ট্যাগ যে কোনো সময় পড়ে যায়, কাজ করা বন্ধ হয়ে যায়। ওরা যে যখন আপনার ভ্যাকসিনেশন করে, এইটা ট্র্যাক রাখাটা ওদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। ওকে, দিস বিকাম ভেরি ডিফিকাল্ট ফর দ্যাম, রাইট? সো আপনি যদি ইউনিকলি আপনার ক্যাটেলটাকে আইডেন্টিফাই করতে পারেন, দেন আপনি ভ্যাকসিনেশন দিলেন, আপনি স্ক্যান করে কিন্তু আবার দেখতে পারেন, ওকে স্ক্যান ইট অ্যান্ড দিস ইজ দ্য ইউনো সেম কাউ, এবং হ্যাঁ এই গরুটাইকে লাস্ট এত তারিখে ভ্যাকসিনেশন দেওয়া হয়েছিল, নেক্সট ভ্যাকসিনেশন কবে, সব ডেটা থাকছে আমার, কারণ আমি যেহেতু এন্ট্রি করতে পারি। সো দেন আমাদের এই ব্যবসা চলছে। উই হ্যাভ সাইন আপ উইথ সেনা ইন্স্যুরেন্স কোম্পানি, উই সাইন আপ উইথ ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানিজ, আমরা কাজ করা শুরু করেছি এরপরে। এবং এর সাথে সাথে আমরা যেটা করেছি, আমরা যে জিনিসটা দেখছি, আমরা বিভিন্ন এনজিওর সাথে কাজ করেছি। এনজিওর সাথে কাজ করা ছোটো ছোটো এনজিও, আমরা বড় এনজিওগুলোর সাথে এখনও যাইনি, আমরা ইন ডিসকাশন উইথ নাম্বার অফ এনজিওস। বাট আমাদের ইস্যুটা ছিল যে টু গো টু দ্য লাস্ট মাইল, কারণ এনজিও অলরেডি টাকা দিচ্ছে, রাইট? বাট উই ইন্স্যুরেন্স মানে উই ইনভেস্টমেন্ট থেকে যদি কখনো গরু মারা যায়, ওই ভদ্রলোক কিন্তু গরু মানে ওই টাকাটা দিতে পারে না, ওকে আবার লোন করতে হয় একজনের কাছ থেকে, রাইট? সো আমরা এনজিওদেরকে যেটা মানে আমরা যেটা বোঝাতে সক্ষম হলাম যে তুমি যখনই তোমার লোনটা দিচ্ছ, ইন্স্যুরেন্স সহ দিয়ে দাও, তাহলে তোমার টাকাটাও ইনভেস্টমেন্টটাও সিকিউরড, নাম্বার 1। এর সাথে সাথে আমরা একটা মানে ছোট্ট একটা ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যারও দিয়ে দিচ্ছি ওদেরকে। ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যারটা দেওয়ার একটাই কারণ হচ্ছে যে ইউ উইল মানে ক্যান ট্র্যাক দেয়ার ফাইন্যান্সিয়ালস, এবং আমরা জিনিসটাকে খুব সিম্পলিফাই রেখেছি আর কি। আপনি শুধু আপনার আজকে খরচ কত, আপনার আয় কত, ব্যয় কত, দ্যাট ইজ দ্য থিং ইউ উইল অনলি কিপ, নাথিং এলস। এটা কে রাখবে? ফার্মার্স অথবা এনজিওর যারা এজেন্ট ফার্মার্স। ওকে, মানে একটু ডিফিকাল্ট ফার্মার্সের জন্য, ফার্মার্সের জন্য ডিফিকাল্ট বলে কিন্তু আমি একটা সংখ্যা রেখেছি। ওকে, আর মোবাইলে সে এটাকে জাস্ট একটা এন্ট্রি করবে। এখন একটা মজার ব্যাপার বলি, বাংলাদেশে যারা ডেইরি বা লাইভস্টক ইন্ডাস্ট্রিতে আছে, অ্যাজ পার গভর্নমেন্ট রিপোর্ট 40% অফ দোজ হ্যাভ এডুকেশন আপ টু 12 ক্লাস। ওকে, এই রিপোর্টটা আমাদেরকে আরও মুভ করলো যে হ্যাঁ, এই ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যারটা ইজ রিকোয়ার্ড। ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যার যে আমরা শুধু মার্জিনাল পিপলদের জন্য করেছি তা না, আমরা কিন্তু ছোটো ছোটো খামারদের জন্য করেছি। ওকে, এবং ছোটো ছোটো খামার যদি আপনি চিন্তা করে দেখেন, মোটামুটি শিক্ষিত ছেলেপেলেরাই করছে। হ্যাঁ, ঠিক আছে, গুড নাম্বারস প্রবাবলি। আপনি যারা বসিলাতে যান সবাই মোটামুটি শিক্ষিত, অ্যাটলিস্ট 12 ক্লাস পাস করা সবাই মোটামুটি, ওরা ওই হিসাব, এবং স্মার্টফোন আছে। সো এদেরকে যদি আপনার মেইন স্ট্রিমে আনতে হয়, আপনাকে এই টেকনোলজিকে ইনক্লুড করতেই হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে উই আর গোয়িং টু ইনক্লুড ব্যাঙ্কস অলসো। ব্যাঙ্ক লোন দিচ্ছে, ব্যাঙ্ক মনে করে যে আমি লোন দিয়ে দিলাম, আমার চিন্তা শেষ, আমার তো দুজন কি বলে অফিসার আছে, না নট অফিসার, লাইক দুজন গ্যারান্টার আছে, গরু মরে যাক, লোক মরে যাক, আমি গ্যারান্টার থেকে টাকা নিয়ে চলে আসবো। এত হ্যাসেলের জন্য ব্যাংকে কিন্তু অনেক টাকা খরচ করতে হয়। বাট ইফ ইট ইজ ইনশিওর্ড, তাকে কিন্তু এই রিস্কগুলা তার কমে যাচ্ছে। সো ব্যাংক ইজ অলসো গেটিং আন্ডারস্ট্যান্ডিং যে হ্যাঁ, দিস ইজ রিকোয়ার্ড। আমি যদি অ্যাজ এ বান্ডল গিভ দ্যাম লোন উইথ দ্য ইন্স্যুরেন্স, আমি আমাকেও সেভ করছি, আমার কি বলে খামারিকেও সেভ করছি কিন্তু। এবং আজকে যদি আমার গরু মারা যাওয়ার জন্য আমি যদি রিটার্নটা পেয়ে যাই, আমি কিন্তু ফাইন্যান্সিয়াল স্ট্রেসে পড়ছি না। এবং এটা ইম্প্যাক্টটা কিন্তু হিউজ। তার ওই ইম্প্যাক্টটার কথা আমি বলছি যে আমিনা খাতুনকে যারা আমরা প্রথমবার ওকে হেল্প করলাম, একটা গরু মারা গিয়েছিল, তাকে আমরা ফাইন্যান্সিয়ালি হেল্প করেছি। যার কারণে আসছিলাম আমি যে একটা ফার্মারকে শুধু যদি আপনি ইন্স্যুরেন্স করে দেন,
এটা তার প্রবলেমটা পুরোপুরি সলভ করে না। রাইট। তার কিন্তু অ্যাক্সেস টু ফাইন্যান্স সার্ভিস দরকার। এখন কখন মানুষ তাকে ইনভেস্ট করবে? আমার আজকে জিনিস চিন্তা করেন, আমি একজন খামারি, আমার পুরা খামার যদি ইন্স্যুরেন্স করা থাকে, অ্যাজ এ ইনভেস্টার, ইন্ডিভিজুয়াল ইনভেস্টার, আমি আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি ইনভেস্ট করবেন না ওর উপরে? হ্যাঁ, করবেন না, কারণ আপনি মনে করবেন এটা রিস্ক ফ্রি, বিকজ ওর ইনস্যুর করা আছে। আমার গরু মরে গেলে আমার ইনভেস্টমেন্টের টাকা আমার ফেরত চলে আসবে। অ্যাবসলিউটলি, রাইট। হ্যাঁ। সো দিস ইজ দ্য নাম্বার ওয়ান। সো আমরা ওই জিনিসটা বোঝাতে সক্ষম হয়েছি এনজিওদের, ছোটো ছোটো এনজিও যাদের সাথে কাজ করেছি, ওরা আমাদেরকে প্রচুর হেল্প করেছে। কারণ লাস্ট মাইলে যাওয়াটা কিন্তু আমাদের জন্য ডিফিকাল্ট ছিল, বিকজ ইউর এ স্মল কোম্পানি অ্যান্ড উই ক্যানট অ্যাকচুয়ালি হায়ার সো মেনি পিপল টু গো টু দ্যাট রিচ টু প্লেসেস। দ্যাট লেভেল, হ্যাঁ। সো ইট ইজ বেটার টু গো উইথ দোজ এনজিওস যারা অলরেডি দিচ্ছে। এখন দেখেন, এখানে আরেকটা ইউজ কেস আছে। ইউজ কেসটা কি? ব্যাংকের জন্য আমি বলছি। আমি এখন আমার খামারিকে কী কী দিচ্ছি? ইন্স্যুরেন্স দিচ্ছি, ফার্ম ম্যানেজমেন্ট দিচ্ছি। তাতে কি হচ্ছে? আপনি ওই গরুটা যে তার এবং এই গরুটা যে আছে, আপনি কিন্তু স্ক্যান করে জানতে পারছেন ওই গরুটা কিন্তু আছে তার। ফিজিক্যাল প্রপার্টি ভার্সাস, ইয়েস, নাও ইট ইজ বিকাম ইউর ডিজিটাল কোলাটেরাল। হ্যাঁ, অ্যাবসলিউটলি, হ্যাঁ। এখন সবচেয়ে বড় সমস্যা কোথায়? যখন আপনি লোন নিতে চান, আপনার কাছে কোলাটেরাল চায় বা আপনার কি আছে, একটা মার্জিনাস ফার্মারের কিচ্ছু নাই, তখন আপনি কি করবেন? ভিটে বাড়ি আছে, হয়তো ভিটে বাড়ি আছে, বাট একটা গরু আছে 2.5 লাখ টাকা দামের, মিল্কিং কাউ। এটাকে আমি অ্যাসেট ধরবো না তার? অফ কোর্স। সো দিস ইজ ইনসিওরড অ্যাজ ওয়েল, রাইট? and insured as well, এবং এটা ইউনিকলি আইডেন্টিফাইড, সো ইট বিকাম হিজ ইউনিক ডিজিটাল কোলাটেরাল। এটা হলো এক, লাইক ইটস লাইক এ ডিজিটাল ব্যাংকের মতোই তার ডিজিটাল প্রপার্টিজ। সো দিস ইজ দ্য ওয়ান। সেকেন্ড থিং হচ্ছে তার ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যার সে যদি মোটামুটিভাবে ইউজ করে, কারণ আমাদের জিনিসটা কেমনভাবে তৈরি করা, যেহেতু এআই ইঞ্জিন পিছনে ইনক্লুড করা আছে, ও ইন্ডিভিজুয়ালি ইট ক্যান ডিটেক্ট যে আমি কিভাবে কস্টটা ডিস্ট্রিবিউট করবো অনটু দ্য, আপনি ধরেন 4টা গরু আছে, কস্টটা কীভাবে ডিস্ট্রিবিউট হবে, মাই ইঞ্জিন ক্যান অ্যাকচুয়ালি ডিসাইড। ওকে, বেসড অন দ্য ইনপুট অ্যান্ড এবং আপনি আর্নিং মানে এভরিথিং, ইউনো, ইট ক্যান অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট। এবং এটাকে আস্তে আস্তে আমাদের কিন্তু সময় লেগেছে এগুলোকে ট্রেন করতে। এগুলোতে আমরা অনেকগুলো ছোটো ছোটো ফার্মকে দিয়ে আসলে এই যে আমরা অনেক চেঞ্জ এনেছি। বাট এটার মেইন ফোকাসটা কিন্তু আমার একেবারে মার্জিনালাইজ ফার্মার্স না। মার্জিনালাইজ ফার্মার্স কিন্তু অলরেডি টাকা পাচ্ছে, ধরেন, বা পাচ্ছে না, বাট এদেরকে মেইন স্ট্রিমে আনতে হলে আপনাকে কিন্তু এই সিস্টেমের ভিতর দিয়ে আনতে হবে, মাঝখানের যে ইকোসিস্টেম তাদেরকে আনতে হবে। তো আমরা এখন যেটা ওই ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যার থাকার কারণে অ্যাজ এ ইনভেস্টার আপনি আজকে গিয়ে কিন্তু ওই খামারির ফাইন্যান্সিয়ালস জানতে পারবেন, প্লাস ইন্স্যুরেন্স করা আছে। অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি মনে করেন, আমি আপনাকে যদি বলি ব্যাংকে টাকা রেখেন না, ওই খামারিকে ইনভেস্ট করেন, আই উইল এনশিওর ইউ 15 to 20% রিটার্ন আউট অফ দ্যাট ইনভেস্টমেন্ট ইন আ ইয়ার। আপনি ব্যাংকে টাকা রাখবেন নাকি ওকে ইনভেস্ট করবেন? দ্যাটস এ বিগ কোয়েশ্চেন। গতকাল আমি দেখছিলাম ইনফ্যাক্ট একটা পেপারের ফ্রন্ট পেজের রিপোর্ট, যে ইংলিশ ডেইলি, যে ব্যাংকে টাকা রাখাটা বিকামিং কস্টলিয়ার। ইয়েস, ইটস এ নাও দে আর অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং যে অ্যাকচুয়ালি টাকা রাখলে টাকার মান কমে যায় এবং এটা মোর এক্সপেন্সিভ। সো দ্যাটস ডেফিনেটলি আই এম গোইং টু ইনভেস্ট, 5টা গরু হোক, 10টা গরু হোক। হ্যাঁ, এবং শুধু যে এটা করছি তা না, আমরা তো আমাদের এজেন্টদেরকে দিয়ে ওই জিনিসগুলোকে মনিটর করছি। সো ইয়োর ইনভেস্টমেন্ট ইজ সিকিউর। ওকে, সো দিস ইজ ওয়ার উই ওয়ান্ট টু অ্যাকচুয়ালি দেন আমরা যেটা করলাম, আমাদের নিজস্ব ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ থেকে টাকা উঠে আমরা ওদেরকে কিন্তু রিটার্ন দিচ্ছি আমরা। হ্যাঁ, আমরা কিন্তু কোনো ফিক্সড রিটার্ন দিই না। কেন দিই না? বিকজ অফ আমরা সুদের ব্যবসা করবো না, এটা আমরা ডিসাইড করেছিলাম। সো সুরিয়া ভিত্তিক যেভাবে বিজনেসটা করা যায়, উই অলসো টেকেন মানে একটা রিটেন আপনার গাইডলাইন্স ফ্রম দ্য ইসলামিক স্কলার্স যে কীভাবে করতে হবে। সো আমরা ওইভাবেই জিনিসটা এখন করছি আর কি, আমাদের নিজেদের টাকা দিয়ে করছি। আমরা এখনও কিন্তু ব্যাংকের থেকে বা আমরা P2P মডেলে মানুষ থেকে টাকা নিয়ে করি না, আমরা নিজেদের টাকা দিয়ে করেছি, টু আন্ডারস্ট্যান্ড ওয়ার ইজ দ্য সুইট স্পট অফ দ্যাট। অ্যান্ড এখন আমরা যেটা দেখছি যে এখন যদি ব্যাংক এটার মধ্যে আসে, MFI যেটা আসে, ডিজিটাল ব্যাংক এসছে, দে হ্যাভ আ হিউজ পোটেনশিয়াল ইনটু দ্যাট সেগমেন্ট অলসো। আমরা অলরেডি গোয়িং টু ইন্ট্রোডিউস হেলথ ইন্স্যুরেন্স অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স ফর দ্য ফার্মার্স অলসো, বিকজ আমি কি চাচ্ছি, এন্ড টু এন্ড সিকিউরিটি অফ দ্যাট পারসন। দ্যাট মেক্স দ্য গেম চেঞ্জিং এবার। ইয়েস, সো এইটা যদি আমি করতে পারি তাহলে কিন্তু আমি ওদেরকে চেঞ্জ করতে পারবো। আর যেটা বলছিলাম, প্লাস এডুকেশন পার্টটা কিন্তু যদি কভার আপ করা যায়। হ্যাঁ, ট্রেনিংও আছে। তো আমিনা খাতুনের এখন কয়টা গরু জানেন?
12টা গরু। ওয়াও, 2 to 12. 2 to 12 Two within became less one- than 1.5 years. অ্যামেজিং। নাও শি ইজ এ মিলিয়নিয়ার, মানে 10 লাখ টাকার উপরে তার গরু আছে সে জায়গায়। 100%. হুম, সো অ্যামেজিং। নেক্সট ইয়ারে তার টার্গেট হচ্ছে 25টা গরু সে বিক্রি করবে। ওকে, ওয়াও। এটা আসলে পিছনে কি একটাই ফ্যাক্টর যে আসলে সে শি ইজ ব্যাকড বাই ইন্স্যুরেন্স অ্যান্ড প্রোটেকশন অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে ফাইন্যান্স অ্যান্ড এভরিথিং, ওকে, বিকজ আমরা ওকে এডুকেট করেছি, রাইট, আমরা ওকে যেটা করেছি ও মেন্টরিং গাইডেন্স গাইডেন্স আমরা দিয়েছি, এবং ওই এলাকার কিন্তু এখন অনেক খামারি তাদের Inspired. লাইফস্টাইল কিন্তু একই। তাদের একটা গরু ছিল, এখন 4টা গরু পালছে, 2টা গরু ছিল, সে এখন 6টা গরু পালছে। সো আমাদের এই কারণে এখন কিন্তু প্রায় 3,500 পৌনে 4,000 খামারি আমাদের সাথে কিন্তু এখন জড়িত। কিন্তু আপনাদের ব্যাপারে তাহলে আগে জানলাম না কেন? আমার মতো অনেকেই জানতো না হ্যাঁ, কেন, মানে আমরা ওয়াই? আসলে ইটস এ ম্যাসিভ থিং ইন বাংলাদেশ, হ্যাঁ। দ্য থিং, ইফ নট দ্য থিং, হ্যাঁ। আমি মনে করি ইটস এ ম্যাসিভ থিং। যে আসলে মজার ব্যাপার হচ্ছে আজকে যদি আপনি মেনা রিজনে যে কোনো নিউজ পেপারে পড়েন, দেখবেন যে ইনস্যুর কারণে অনেকগুলো আর্টিকেল বের হয়েছে। কিন্তু ইন বাংলাদেশে বাংলাদেশে যেটা হচ্ছে যে হ্যাঁ। আমরা আসলে যেই জিনিসটা করতে চেয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা উই ট্রাই টু গো স্লো, ওকে, we try to understand our, as I said, like আমার বিজনেসের সুইট স্পটটাকে বের করা, as well as that what is the best way of actually helping these farmers, সেই জায়গাটাতে আমরা we were working on that, but technology part, that Okay. is API based, I can sell it to anyone as a service. ওদের টেকনোলজির নাম ইজ এ Muscle বহিন, pentometry, রাইট, muscle pentometry. ওকে, সো আপনি আজকে একটা ধরেন, যেমন আমাদের এখন রিসেন্টলি উই আর গোয়িং টু সাইন আপ উইথ অ্যানাদার ব্যাংক ইন ইজিপ্ট। ওরা এগ্রি ইন্স্যুরেন্সে আসছে, এগ্রি আপনার ফাইন্যান্সিংয়ে আসছে, দে রিকোয়ার আওয়ার টেকনোলজি, বিকজ তারা বলছে আমরা ডেতে ইনভেস্ট করতে চাই এবং ইন্স্যুরেন্স করার জন্য তোমার টেকনোলজি লাগবে। সো হাউ এম গোয়িং টু গিভ দেম, am I going to open an office over there? No, I'll just give them the API, and per cattle, ইটস এ ক্লাউড, ইটস এ সফটওয়্যার, cloud রাইট, software, and they will actually pay per cattle identification charges. তাহলে একটু জাস্ট মডেলটা যদি বোঝার চেষ্টা একটু ক্লিয়ারলি, যে so this is a tech, so that means you have a solution and the solution is in your office, সেখান থেকে is connected with the insurance company to খামারি, right, খামারি to প্রান্তিক কৃষক। সোজা কথা হচ্ছে ডিজিটাল আপনার ইন্স্যুরেন্স আমরা যদি বলি, হ্যাঁ। আপনি প্ল্যাটফর্মের থ্রুতে ইউ ক্যান ইনশিওর ইয়োর ক্যাটল। রাইট, তাহলে এই যে লাস্ট মাইলে কতগুলো গরু কানেক্টেড, উই অল ক্যান সি দ্য পিকচার, রাইট, মানে দ্য নাম্বারস অ্যান্ড ক্ল্যারিটি। আপনি একটা এনজিও, আপনার আন্ডারে 2,000 গরু আছে, ওকে, ইউ উইল অ্যাকচুয়ালি হ্যাভ আ প্ল্যাটফর্ম অ্যাক্সেস, ইউ ক্যান ম্যানেজ ইউর এন্টার পোর্টফোলিও ফ্রম দ্যাট প্ল্যাটফর্ম। ওকে, তাহলে ওয়াই নট বাংলাদেশের যে থানা কৃষি অফিসার, যতটুকু আমি জানি, জাস্ট দে অলসো লুক আফটার যে ওই থানার পশু খামারি থেকে শুরু করে জমি জাতি। সো ওয়াই নট দি গভর্নমেন্ট লেভেল, আপনি যেটা বলছিলেন যে 26 মিলিয়ন কাউজ, রাইট, সো হোয়াট ইজ দ্য বিগ পিকচার দ্যাট ইউ সি? I'm seeing that definitely we are, and we are trying to find out that right connection in government also, and আমরা অলরেডি কথা বলেছি এবং কতগুলো জায়গায় কথা বলছি এখন, এবং আমরা বলবো, কারণ এই যে টেকনোলজিটা আছে এটা অনলি will not only help you to identify the cattle, also you'll get the information about the breed, you also information about the age and everything, like আদমশুমারির মতো আপনি গরু শুমারি করতে পারেন আমাদের থ্রু আওয়ার টেকনোলজি। সো এটা যদি করেন, আলটিমেটলি দ্য ডেটা উই উইল ওয়ার্ক উইথ, দ্যাট উইল অ্যাকচুয়ালি ক্রিয়েট আ হিউম্যাঙ্গাস ইনফরমেশন বেস, যেটা থ্রুতে মানে ইন ফিউচার অলসো, বিকজ আমার কিন্তু ব্যাক এন্ডে ফার্ম ম্যানেজমেন্ট আছে, আমার আইডেন্টিফিকেশন আছে, আমার এআই ইঞ্জিন অলরেডি স্টার্ট আইডেন্টিফাইং গরু অসুস্থ হলে এটা ডিটেক্ট করতে পারছে। ওকে, সো আমরা ওয়াকিনিং ইউনিভার্সিটির সাথে রিসেন্টলি একটা প্রজেক্ট শুরু করব, যেটা থ্রুতে you just take a photo of a cattle, it will tell you whether that cattle is infected by foot and mouth diseases, যেটাতে সবচেয়ে বেশি গরু মারা যায় বাংলাদেশে, one of the major reasons, মানে খুরা রোগ যেটা বলে খুরা রোগ। বাংলায়, হ্যাঁ। সো সেটা কিন্তু আপনি ডিটেক্ট করতে পারবেন। we are developing this technology right now.
সো আমরা ইন বিটুইন কিন্তু আরও অনেক কিছু নিয়ে কাজ করছি। ফর অ্যান এক্সাম্পল, যে কোন এলাকার গরু কতটুকু বাড়ে, কোন সময় বাড়ে, হ্যাঁ, ক্যান গিভ ইউ, রাইট? সো বিকজ তাহলে কিন্তু দ্যাট ক্যান বি, দ্যাটস এ ইনফরমেশন বেসড অন দ্যাট ট্রেনিং প্রোগ্রাম ক্যান বি কুড বি ডিজাইন ফর দি ফার্মার্স। এক্স্যাক্টলি ওটাই তো লেভারেজ করা যেতে পারে। হ্যাঁ, ভিশনটা আমি আপনাকে বলি। হ্যাঁ, প্লিজ। ভিশনটা হচ্ছে আজ থেকে 3-4 বছর পর আপনি মানে হাটে যাবেন, গরুর মুখ মানে স্ক্যান করবেন, করে এটা লাস্ট কবে ভ্যাকসিনেশন হয়েছে, ওজনটা লাস্ট কবে মাপা হয়েছে, কত ছিল, কোন ব্রিড, সব চলে আসবে। ইউল গেট ইট। ওয়ান্ডারফুল। হ্যাঁ, কারণ খামারিরা কিন্তু দ্যার ইজ এ চ্যালেঞ্জ যে তারা কিন্তু বুঝতে পারে না, বিকজ আই হ্যাভ ইন্টারভিউড অ্যানাদার বিগ খামারি, যে তাদের চ্যালেঞ্জ ছিল গরু কিনে আনার পরে তারা প্রত্যেকটা গরুর পিছনে একটা নির্দিষ্ট টাকা ইনভেস্ট করতে হয়। শুধু সেটা না, 15 থেকে 20 দিন ওদের কোয়ারেন্টাইন করে রাখতে হয়, এবং যেটা সমস্যা আদৌ গরুটাতে চলবে কিনা তাদের অনেক রকম অ্যাসেসমেন্ট এন্ড থিংস। সো আমরা যে জিনিসটাতে আস্তে আস্তে যে জায়গাটাতে আমরা যেতে চাই, যেমন ধরেন আমরা যে গরুগুলোতে ইনভেস্টমেন্ট করি, আমরা কিন্তু নিজেরা গরুগুলো কিনে দিই। এটা একটা কারণ আছে, ওই যে আমি বলেছিলাম আপনারা গরু কিনে দিচ্ছেন, বাট ইউর ইন্স্যুরেন্স টেকনোলজি কোম্পানি। আমরা যখন খামারিদের সাথে কথা বলছিলাম, আমরা অনেকগুলো তো অ্যাজ আই সেড বিফোর যে উই হ্যাভ আইডেন্টিফাইড লটস অফ প্রবলেম। একটা হচ্ছে তাদের কোনো হিসাব থাকে না, একটা হচ্ছে তাদের সিলেকশনে ভুল হয়, গরু কীভাবে পালতে হয় তারা জানে না, কি খাওয়াবে তারা জানে না, যে ফিড পাওয়া যায় দিজ আর ভেরি প্রপার না, তাই না? প্রপার ঠিক বলবো না, ভেরি কস্টলি ফর দ্যাম। অ্যান্ড এমনভাবে এই মার্কেটটা হয়ে আছে যে এই মার্জিনাইজ ফার্মারের ক্ষেত্রে এটা ছাড়া কোনো উপায়ও নাই। গরুর ওষুধ ঠিক মতো পাওয়া যাচ্ছে না, ভ্যাকসিনেশন ইজ এ হিউজ প্রবলেম। আপনি জিজ্ঞেস করেন যেখানে মানুষের চিকিৎসা হয় না, হচ্ছে না, সেখানে আছে, বাট মানুষের যতটুকু আছে, রাইট টাইমে আপনার ওষুধ পাওয়া যাচ্ছে না, ওষুধ পেলে ওষুধের দাম অনেক বেশি, ভেটের কস্ট হিউমেনিয়াসলি হাই। একটা ভেট যদি একটা গরুকে দেখতে যায় তখন 1,500-2,000 টাকা চার্জ করে দেয়, একটা মার্জিনাইজ ফার্মার কোথা থেকে দিবে টাকা, কোথা থেকে দিবে ওরা? সো দিস আর অবস্টাকলস, সো আমরা ওই মডেলটাকে টেস্ট করার জন্য আমরা যেটা করেছি, আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিজ থেকে উই হ্যাভ রেজড, অ্যান্ড আমরা প্রায় 2 কোটি টাকার মতো আমরা ইনভেস্ট করেছি এই বিভিন্ন মার্জিনাইজ ফার্মার্সদের। খুব ইন্টারেস্টিং ব্যাপার যে একটা প্রান্তিক খামারি কখন আপনার টাকা মেরে দিবে না, খুব ইন্টারেস্টিং। কিন্তু 110% চেষ্টা করবে আপনার টাকাটা ফেরত দেওয়ার জন্য। হ্যাঁ, এক্সেপশন সব জায়গায় থাকে, বাট সাধারণত যারা গৃহস্থ বাড়ি ইউজুয়ালি গরু পালে, হ্যাঁ, শখের বসে হোক আর ব্যবসার জন্য হোক, তারা কিন্তু কখন আপনার টাকা মেরে দিয়ে চলে যাবে না। ওকে, মানে ওই ধান্দাটা তারা করে না, পকেটে টাকা আছে, লোন নিয়ে আমরা টাকা মেরে দিয়ে চলে যাই। এইসব লোকরা কিন্তু সাধারণত টাকাটা ফেরত দিতে চায়। আর একটা জিনিস হচ্ছে, বাংলাদেশের মানুষরা কিন্তু যত কথাই বলেন, ওরা কিন্তু ধর্মভীরু একদম। হ্যাঁ, আপনি অনেক দেশে আমি গেছি, আমি আমার জীবনে 70টা দেশে আমি মানে ভিজিট করেছি। আমি এক্সটেন্সিভলি আমি ঘুরি, আমি অনেক মানুষের সাথে একেবারে, যেমন ধরেন এখন প্রত্যন্ত অঞ্চলে গিয়েও থেকেছি। সো আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, বাংলাদেশের মানুষ লিটারেলি ওরা ধর্মভীরু, ওরা কিন্তু মানে এই মার্জিনাইজ লোকজনরা কিন্তু অসৎ না, ওরা মোরাললেস সৎ। বাট প্রবলেম যে জায়গাটা হয়, ওরা কেন দিতে পারে না গরু, ওরা রাইটলি পালন করা কীভাবে করতে হবে তারা জানে না। এখনকার টেকনোলজি চেঞ্জ হয়ে গেছে, ওরা মানে বছরের পর বছর এক্সপিরিয়েন্স দিয়ে কিন্তু ওরা হয়তো চেষ্টা করছে। এখন একটা যদি গরু অসুখ হয়, রাইট টাইমে আপনি যদি ভ্যাকসিনেশন না পান, গরু বাঁচাবেন কীভাবে? ঠিক না? আপনি যদি রাইট টাইমে গরুটা রাইট ব্রিডটা না কিনেন, রাইট এজে গরুটা না কিনেন, ওকে যতই খাওয়ান না কেন, আপনি গরুর ওই গরুর পিছনে যে খরচটা হবে, এটা যেটা হবে সেটা আপনি রিটার্ন পাবেন না। সো এসব অনেক কিছু চিন্তা করে আমরা যেটা করছি এখন, সেটা হচ্ছে আমরা যখন শুধু ইন্স্যুরেন্স দিচ্ছি শুধু তা না, আমরা ফার্ম ম্যানেজমেন্ট সফটওয়্যার দিচ্ছি শুধু তা না, আমরা যেটা করছি এখন, আমরা যখন ফাইন্যান্স করি, আমরা গরুটা নিজেরা কিনে দিই। ওকে, কেন কিনে দিই? এইটা আমাদের খামারিদের সাথে এতদিনে কাজ করার যে অভিজ্ঞতা, ওরা দেখেছে আমাদের এক্সপিরিয়েন্স, যে আমরা গরু চিনি এবং আমরা রাইট এজটা জানি। এখন মোস্টলি আমরা যেটা নিয়ে কাজ করছি সেটা বিফ ফ্যাটেনিংয়ে। আমরা এখন ডেইরিতে কম আমাদের ইনভেস্টমেন্ট আছে, বাট মোস্টলি ইনভেস্টমেন্ট হচ্ছে কি আমাদের বিফ ফ্যাটেনিংয়ে। বিফ ফ্যাটেনিংয়ের সুবিধাটা হচ্ছে, ইফ ইউ অ্যাকচুয়ালি বাই আ রাইট ক্যাটল ইন আ রাইট এজ,
4 to 6 month উই ক্যান অ্যাকচুয়ালি আপনার রিটার্নটা আমাদের জন্য ভালো হয় আর কি। এবং আপনি যদি 6 মাসে একটা গরুকে পেলে একটা বিক্রি করে যদি আপনি আপনার রিটার্ন পেয়ে যান, নাথিং লাইকলি। সো এই জন্য আমরা বিফ ফ্যাটেনিং উই হ্যাভ অ্যাকচুয়ালি মোস্টলি ফোকাস রাইট নাও। এবং এটা করতে গিয়ে যেটা বললাম, যেটা আমরা ওদেরকে ভ্যাকসিনেশন সাপোর্ট, একটা ট্রেনিং, এবং যেটা হয় যে ওই যে ট্র্যাকিং রাখা, হেলথ ট্র্যাকটা রাখা, কবে লাস্ট, যেমন আমাদের যে সফটওয়্যারটা আমরা এখন সেকেন্ড ভার্সনটা আমরা লঞ্চ করছি ভেরি সুন, সেখানে হচ্ছে গিয়ে আমরা চাচ্ছি যে ভয়েস কমান্ডে ওয়েদার ইট উইল অ্যাকচুয়ালি টেক দ্য কমান্ড যে টুডে দ্যাট ইজ দ্য ডেট, আই হ্যাভ অ্যাকচুয়ালি গিভেন দিস, এই খাবার, হ্যাঁ এই খাবারটা দিয়েছি অথবা এই খরচটা হয়েছে, ভয়েস কমান্ড এটা করা যায় কিনা সেই জিনিস বাংলাতে, হ্যাঁ বাংলাতে, অবশ্যই বাংলাতে, সেটা আমরা লঞ্চ করবো ইনশাল্লাহ। আর এই ছাড়াও যেটা আমরা বলছি যে সারা বাংলাদেশে আমাদের এখন আস্তে আস্তে আমাদের যেটা আছে, যারা উদীয়মান খামারিরা আছে বা যারা খামার ব্যবসা নিয়ে কাজ করতে চায়, দে আর মোস্ট ওয়েলকাম। আমরা ওদেরকে ট্রেনিং থেকে শুরু করে সব রকম সাপোর্ট, ইন্স্যুরেন্স থেকে শুরু করে, ট্রেনিং থেকে শুরু করে, ক্যাটেল সোর্সিং থেকে শুরু করে সমস্ত ধরনের এন্ড টু এন্ড সাপোর্ট আমরা দিতে পারবো। ওকে, আমার প্রশ্ন হলো যে জাস্ট কিপিং দিস ইন মাইন্ড, অনেকেই বলে যে আমার 10 লাখ টাকা আছে, সে তারা টাকাটাতে কি করব বা কিভাবে আমি কোন ব্যবসায় ইনভেস্ট করলে রিটার্ন পাবো। বাংলাদেশের মানুষের 10 লাখ টাকা হাতে আছে এরকম হাজারো হাজারো লাখো লাখো তরুণ আছে। কেননা কেন বলছি, একটু ব্যাকগ্রাউন্ড হলো যে যারা চাকরির জন্য 10-15 লাখ টাকা খরচ করতে চাই, বিদেশে যাওয়ার জন্য 10 লাখ টাকা খরচ করতে চাই, বিয়ন্ড। এখন তাদের জন্য আপনি যদি বলেন যে আই হ্যাভ 10 লাখ টাকা, 10 লাখ টাকা, আমি কি করব? আমি একটা রিয়েল স্টোরি বলি প্লিজ। হ্যাঁ, আমরা ফরিদপুরে একটা জায়গায় আমাদের কিছু খামারিদের আমাদের ইনভেস্টমেন্ট আছে। তো আমরা যখন ওখানে যাই, একটা খামারি ভদ্রলোক, ওনার ওই ছেলের বয়স হচ্ছে 17 বছর। তো ওনার ছেলে বায়না ধরছে যে ও মালয়েশিয়া চলে যাবে, না সরি সৌদি আরব চলে যাবে। সো সৌদি আরব চলে যাবে। আমি জিজ্ঞেস করলাম কত টাকা খরচ হবে, 4 লাখ টাকা না 5 লাখ টাকা খরচ হবে, সাথে হচ্ছে দালালের খরচ হচ্ছে 6 লাখ টাকা খরচ হবে। তা আমি বললাম 6 লাখ টাকা খরচ হবে, রিটার্ন কত দিনে পাবা, বেতন কত, বলে 30,000 টাকা। তো হিসাব করো, বলে 3 বছর মানে টাকা ফেরত আসবে। আর আমি শুনছি অমুক গ্রামের তমুক আসছিল 10 বছর পর না 15 বছর পর, সে 30 লাখ টাকা নিয়ে আসছে। সো দ্যাট ইজ দ্য স্টোরি ওয়াজ বিন পুট ইন টু দেয়ার মাইন্ড, যে আমি 10 বছর চাকরি করে আসলে আমি এত টাকা ফেরত পাবো বা আমার এরকম পাইছে। আমি তখন ওনাকে জিজ্ঞেস করলাম, এরকম রেকর্ড তুমি কয়টা দেখাতে পারবা, আসো আমরা বসি, তুমি 6 লাখ টাকা ইনভেস্ট করো, আমি তোমাকে রিটার্ন দেখাই দিচ্ছি। মজার ব্যাপার হচ্ছে ওই 17 বছর ছেলেটা আর ওই সৌদি আরবে চায় নাই। এই ছেলেটা 6 লাখ টাকা দিয়ে 4টা গরু কিনেছে এবং গতবার ঈদে সে বিক্রি করেছে। খুব একটা বেশি লাভ করতে পারে নাই, অ্যারাউন্ড 80,000 টাকার মতো ওই সেশনে সে লাভ করেছে। এর পরের ইয়াতে সে 6 লাখ টাকায় 80,000 টাকা লাভ করেছে। মানে কতদিন? 4 মাসে। সো পার্সেন্টেজ কিন্তু অনেক হাই। বাট ওদের মাথায় তো হচ্ছে কি 6 লাখ টাকা ইনভেস্ট করব, বছর ব্যাপী টাকা পাবো, সেরকম এবার সে সাইকেল করবে, রাইট? এটা একটু বলেন যে এখন যেটা হচ্ছে, সে যেটা হলো যখন 80,000 টাকা পেলো, ওর বাবা কিন্তু চাচ্ছিল না তার ছেলেটা 17 বছর বয়স ইজ নট অ্যালাউড টু অ্যাকচুয়ালি গো। ওরা যেটা করে সাধারণত পাসপোর্টের বার্থ সার্টিফিকেট চেঞ্জ করে ওরা যায় আর কি। তো আমি রিস্ক ফ্যাক্টরগুলো নিয়ে বসলাম, ওর পুরা ইন্স্যুরেন্স করে দিলাম, আমরা ইনভেস্ট করলাম ওদেরকে। ও 3 লাখ টাকা দিলাম, আমরা 3 লাখ টাকা দিলাম। ওকে, ঠিক আছে। এটা কি ইনভেস্টমেন্ট দিলেন নাকি না? ওকে, ইনভেস্টমেন্ট দিলাম এই কারণে, বিকজ আমার মনে হলো এই ছেলেটার এই বয়সে ওখানে গিয়ে মানে কাজ করে যে রিটার্নটা পাবে, ওর আলটিমেটলি ওর জীবন যে স্প্যান এটা কমে যাবে একদম, রাইট। এবং ছেলেটা খুবই চটপটে, কথা বললে শুনে। আমি বললাম ঠিক আছে, তুমি 3 লাখ টাকা দাও, আমি 3 লাখ টাকা দিচ্ছি, আসো ব্যবসা করি। এবং ও 80,000 টাকা বানালো, আমি 40,000 টাকা বানালাম, 1,20,000 টাকা বানিয়েছি আমরা এই 4টা গরু থেকে। এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে এখন আমরা যেটা ওকে করেছি যে আমরা ওকে আরও ও এখন মনে 8টা গরু আছে টোটাল। এই 8টা গরু এবার ঈদে সে বিক্রি করবে এবং মোরাললেস আমাদের হিসাবে পার গরুতে সে নট লেস দেন 25,000 to 30,000 টাকা সে মোটামুটি ঘরে নিয়ে যেতে পারবে বলে আমরা আশা করছি আর কি। যদিও এবার আমাদের যত গরু দরকার তার থেকে বেশি গরু হয়েছে। এখানে একটা কথা আছে যে রাইট টাইমে গরুটা ছেড়ে দিতে হবে।
অ্যান্ড ইউ হ্যাভ টু নো যে হুইচ ইজ দ্য রাইট টাইম। আপনি যদি মনে করেন আমি অনেক বেশি লাভ করব করে আপনি প্রতি বছরই দেখেন অনেক খামারি কাঁদতে কাঁদতে বাসে যাচ্ছে, আইদার ওয়ান। সো ইউ হ্যাভ টু নো যে, এবং আমাদের যেটা সুবিধা হয়েছে কি, যেহেতু আমাদের একটা অলরেডি একটা চ্যানেল আছে, এই থ্রুতে ওরা গরুগুলো কিনে নিয়ে চলে যায়। সো আমরা মোটামুটি আমরা জানি কত পার্সেন্ট আমরা মার্জিন করতে পারি। সো ওর যে ওই 3 লাখ টাকা ইনভেস্টমেন্ট, আজকে 8টা গরুতে আপনি যদি অন এন এভারেজে 1,20,000 টাকা করে ধরেন, তাহলে কত টাকা হলো? He has that asset right now with him. Even if he actually sell it at his cost, just imagine, his initial investment was 3 লাখ টাকা, 3 লাখ টাকা 1 বছর আগে। সো তাহলে যেটা আমি বুঝতে পারছি যে তাহলে বাংলাদেশের প্রেক্ষাপটে 6 লাখ টাকা থেকে 10 লাখ টাকায় যদি কেউ ব্যবসা শুরু করে, তাদেরকে আপনারা কি কি সাপোর্ট দিতে পারবেন? আচ্ছা, আমরা আপনাদের সাথে যোগাযোগ করলো, হ্যাঁ, যে আমি আমার আছে, আমি কি করব? আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা আমাদের যেহেতু খামার আছে, অনেকগুলো খামার আছে, এবং আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা যে গরুটা কিনে দিই, আমরা কিন্তু নিজেরা গরু কিনে দিই। আমরা কিন্তু কখনো টাকা দিই না এখন। ওকে, আগে টাকা দিতাম। টাকা দিলে যেটা হয়, আমি যখন আপনাকে একটা মার্জেন্স ফার্মারকে টাকা দিবেন, ওর মনে হবে আহা আমার মেয়ের বিয়েটা এবার এই টাকা দিয়ে দিই, আগে এই কাজটা করে এই কাজটা করে পরে গরু কিনবো, অথবা আমার একটু চালটা নষ্ট হয়ে গেছে, চালটা রিপেয়ার করে যা টাকা থেকে বাকি টাকা দিয়ে কিনবো। সো আমরা এখন যেটা করি এগ্রি ইনপুট হিসেবে দিই আর কি। আমরা গরুটা কিনে দিই ওকে, ওর গরু খাওয়া থেকে শুরু করে ভ্যাকসিনেশন থেকে শুরু করে সমস্ত সাপোর্ট আমরা দিই। এতে যেটা সুবিধা হয়, কস্ট ম্যানেজমেন্টটা কিন্তু আমার হাতে। আই নো হোয়াট ইজ দ্য এক্সপেন্ডিচার ইজ হ্যাপেনিং ইনটু দ্যাট পার্টিকুলার খামার। আমার এজেন্টরা ধরেন, আমরা তো এলাকা ভিত্তিক করি, সো একটা এলাকায় আমার 2টা এজেন্ট থাকে, ওরা প্রতিদিন হচ্ছে গিয়ে এদেরকে ভিজিট করে, এবং আমার প্রত্যেকটা গরু হচ্ছে ইনশিওর করা যে ইনভেস্টার্স আছে তাকে আমি মিনিমাম ইয়ারলি 15 to 20% রিটার্ন দিতে হবে। ওকে, এবং এটা ইনশিওর ব্যাকড। আল্লাহ না করুক গরু মরে গেল, চুরি হয়ে গেল, অমুক হয়ে গেল, তমুক হয়ে গেল, আই উইল অ্যাকচুয়ালি রিটার্ন ইজ মানি। তার ইনভেস্টমেন্ট কখনো লস যাবে না, তার ইনভেস্টমেন্ট সে ফেরত পাবে। আর যেটা হয়, আমরা ডেইরিতে আস্তে আস্তে ঢুকবো, বিকজ অফ ডেইরির একটা সবচেয়ে বড় প্রবলেম কি, ডেইরির সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে মিল্ককে যে শেলফ লাইফ, ইটস ভেরি মানে শর্ট। Why we are not, just converting into cheese or something else? Shelf life better. We have built up few machines, very small investment. আপনি কিন্তু মাসে 60 থেকে 70 হাজার টাকা কামাতে পারেন শুধু একটা 2 লাখ টাকা মেশিনে ইনভেস্ট করে। আপ টু, ওকে, 2 লাখ টাকা মেশিন কিনলে আপ টু 60,000 টাকা পর্যন্ত ট্রেনিংটা আপনি দিবেন বা আপনারা দিবেন। ওকে, ফ্যান্টাস্টিক। বাট এইটা যেটা করতে হবে, you have to source the milk in a right way. So এই জন্য আমি বলছি আপ টু, মিল্কের গ্রেড যদি রাইট না থাকে, আপনি সেটা সে কিভাবে জানবে ধরেন, বা সেটা আপনি সেটা আপনারা কি সাপোর্ট দিবেন কিনা? আমরা অনেকগুলো জিনিস টেস্ট করেছি। আমরা যেটা করছি এখন সেটা হচ্ছে যে উই অ্যাকচুয়ালি ক্রিয়েট আ কমিউনিটি। একটা গ্রামে ধরেন 20 জন 50 জন খামারি আছে, আমরা ওদের সমস্ত মিল্ক কিনে নিচ্ছি। আচ্ছা, এবং ওই খামারিদেরকেই উই আর অ্যাকচুয়ালি গিভিং দ্য those machineries, right? They just convert into the cheese. এখন ওই চিজগুলা উইল ব্র্যান্ড ইট অ্যান্ড স্টার্ট সেলিং টু দ্য এন্ড কাস্টমার। ঠিক আছে, আপনি as a buyer, ওই চিজ you can buy from online. Just imagine it is a best case scenario, right? For you. Best case scenario, right? And you are actually getting right milk, right kind of quality cheese and stuff like that. বাংলাদেশে আর্টিসান লেভেল অফ চিজ হয়, আমরা অনেকে জানি না। তার চেয়ে বড় কথা যে ওটা তো এন্ড প্রোডাক্ট, তার চেয়ে বড় কথা যে আমাদের যে বেকারত্ব, আমাদের যে মানুষের ভিতরে বাইরে যাবার যে প্রবণতা, দেশে কি করব, চাকরি নাই, কাজ নাই। হিয়ার ইজ দ্য থিং, যদি এরকম করা যায় যে 100 জন আসলে একটা প্রোগ্রাম এক্স, যাদের 5 লাখ থেকে 10 লাখ টাকা আছে, একটা সার্টেন অ্যামাউন্ট উই হ্যাভ টু ফিক্স। এই 100 জন তারা অ্যাকচুয়ালি হতে চাই উদ্যোক্তা, ব্যবসায়ী বাংলায়, এবং এন্টারপ্রেনিউর লেটার অন। তারা কি আপনার কাছ থেকে, বা আমরা যদি কোনো কিছু করতে পারি কিনা, যে তাদেরকে গিভিং দেম ট্রেনিংস অ্যান্ড ক্যান ইউ হ্যান্ডেল দ্যাট, যে এরকম 100 জন যদি আসে, ক্যান ইউ হেল্প, ক্যান ইউ অ্যাকচুয়ালি হেল্প দেম ট্রানজিশনিং দ্য বিজনেস? আমি ফার্স্টে একটা কথা বলে নিই। জি,
আমি সবাই যারা ব্যবসা করতে চায়, ঠিক আছে, স্টপ ওয়াচিং ইউটিউব। ইউটিউব দেখে ব্যবসা শিখলে জীবনে ব্যবসা শিখতে পারবা না। সব জায়গায় দেখবা আমি ইউটিউবে এভাবে ব্যবসা করতে হবে, ইউটিউব দেখে আমি ঝাঁপাই পড়লাম একটা ব্যবসাতে। ডোন্ট ডু দ্যাট। ইউটিউব দেখছো, একটা নলেজ নিছো, কাম টু দ্য প্রফেশনাল, গাইডেন্স নাও, একদম মার্কেটে ট্রেনিং নাও, হ্যান্ডস অন শিখো, দেন ইনভেস্ট করো। বিফোর দ্যাট ডোন্ট ইনভেস্ট। ফার্স্ট এক্সপিরিয়েন্স ইট, হাউ ইট ওয়ার্কস। মানে এন্টায়ার ভ্যালু চেনটা বুঝতে হবে, বিকজ দ্যাটস ওয়াই উই আর ইন্ট্রোডিউসিং আপনার ডেইরি ইন্ডাস্ট্রি ট্রেনিং আমরা শুরু করছি। এই একটাই কারণে আমরা দেখছি প্রচুর ভুলভাল ইনফরমেশন দিয়ে ইউটিউব ভরা। আমার মজার ঘটনা, আপনি আমাদের মা বাবাদের যখন ইউটিউব অ্যাক্সেস পেয়েছে, হট করে একটা ফোন করে বললো, বাবা এটা খাওয়া যাবে না, এটার মধ্যে এটা আছে। আমি কোথেকে ইনফরমেশন পাইছো? ফ্রম ইউটিউব। সো দিস ইউটিউবে যেরকম ভালো জিনিসও আছে, ইউটিউবে রং ইনফরমেশন আছে। এখন আমি নিজে যদি এক্সপিরিয়েন্স না করি, হাউ আই এম গোয়িং টু নো দ্যাট? দিস ভেরি ইম্পর্টেন্ট। ট্রু। ইউটিউব থেকে যে ব্যবসা ঝাঁপায় পড়ো না, আগে যদি করতে হয়, গো ফর এক্সপার্ট, ফাইন্ড আউট এক্সপার্ট যারা অলরেডি করছে, অলরেডি মেকিং মানি, গো টু দ্যাম। আমার কাছে আসার দরকার নেই। যারা ভালো খামারি আছে তাদের কাছে যাও, কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যে আমাদের যেহেতু একটা স্ট্রাকচার্ড ট্রেনিং প্রোগ্রাম আছে, আমাদের যেহেতু একটা স্ট্রাকচার্ড ইন্স্যুরেন্স সার্ভিসেস, আপনার ফার্ম ম্যানেজমেন্ট সার্ভিসেস অ্যান্ড ভেট সার্ভিসেস অ্যান্ড এভরিথিং ইজ ইয়ার, সেক্ষেত্রে আমরা একটা স্ট্রাকচার্ড এন্ড টু এন্ড সাপোর্ট দিতে পারবো, ফ্রম তাদের প্রোডাকশন থেকে নিয়ে তাদের প্রোডাক্ট প্রডিউসে বিক্রি করে দেওয়া পর্যন্ত। ঠিক আছে? এবং উই ওয়ান্ট দিস ইয়াং পিপল যাদের অ্যাটলিস্ট 5-10 লাখ টাকা আছে, তারা একটা ব্যবসা করতে চায়, উই ওয়ান্ট অ্যাকচুয়ালি ক্রিয়েট আ কমিউনিটি বিটুইন দ্যাম, অ্যান্ড these are the people who will actually grow a big business, being into the creating an enterprise. সেটা কিন্তু আমরা অলরেডি করেছি। আমাদের কিন্তু ছোট ছোট খামারিদের 5,000, 10,000, 20,000 টাকা করে জমা রেখে একটা ফান্ড নিয়ে তারা কিন্তু এখন ব্যবসা করছে। তাদের কিন্তু তারা নিজেরা গরু কিনছে, নিজেরা ইন্টারনাল লোন দিচ্ছে। এই মডেলটা আমরা টেস্ট করেছি। ইট ওয়ার্কস, রাইট? ইট ওয়ার্কস। এবং আমরা এমনভাবে আমাদের সিস্টেমটা করে রেখেছি, বাংলাদেশে যখন একটা সমবায় হয়, সবচেয়ে বড় প্রবলেম কি? তেমন সমবায় 3-4 জন মাথা থাকে, একদম রাইট, থাকে না? হঠাৎ করে একজন টাকা নিয়ে উধাও হয়ে গেছে। আমাদের সিস্টেমে 1 টাকা উঠাতে পারবে না। ইট ইজ আ ক্লোজ লুপ ওয়ালেট। ওকে। এবং আমরা এখন যে জিনিস মানে টোটালি ম্যানেজ বাই আপনাদের, হ্যাঁ, তারা করতে পারবে না। এখন আমরা যেটা করব, প্লাস আপনারা তাকে গরু কিনেও দিচ্ছেন, রাইট? এবং খাবার কিনে দিচ্ছেন এবং সবকিছু। হ্যাঁ, গরুটা কিনে না দেই, রং গরু কিনে লস করবে। ট্রু। আমি আমার এক্সপার্ট দিয়ে কিনছি, যারা হচ্ছে গিয়ে বছরের পর বছর পড়াশোনা করে আসে গরুর উপরে, তাদেরকে দিয়ে গরু কিনছি। প্লাস ইন্স্যুরেন্স করে দিচ্ছেন, প্লাস খাবারের ব্যবস্থা করেছি, কিভাবে কম খরচে ভালো খাওয়া তৈরি করতে, প্লাস সফটওয়্যার দিচ্ছেন। তারপরে এখন যদি কেউ এখানে এটা শুনে আগ্রহ প্রকাশ করে, আমি একটা ফর্ম দিয়ে দিব। সো তারা এখন অনেকে জানতে চাইবে যে এগুলা করে আপনাদের লাভটা কি, বা এই ট্রেনিংয়ের জন্য আপনার একটা লাভ, এটা জানতে চাই মানুষ স্বাভাবিকভাবে, যে এটা আমাদের লাভটা কি। হ্যাঁ, এটা আমি জানতে চাই। প্লাস ট্রেনিংয়ের জন্য কি আপনারা কিভাবে চার্জ করবেন? কারণ অনেকেই অ্যাডভান্স আমি এই কোয়েশ্চেনগুলো করছি তাদের জন্য, যে সো দ্যাট তারা জন্য জেনেই এই ফর্মগুলো ফিল আপ করে আপনাদের কাছে যাই বা ইনফরমেশন। হ্যাঁ, আমাদের যেটা হয়, আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে, ধরেন একজন ইনভেস্টর, ঠিক আছে, খামারি, আমরা একটা পার্টি, 3 জন পার্টি। উই হ্যাভ একজন ইনভেস্টমেন্ট করেছে, একজন হচ্ছে কি এটাকে প্রডিউস করার জন্য বা এটাকে মেনটেন করার জন্য, রিয়ার করার জন্য খামারি করেছে। উই আর গিভিং দ্য ফ্যাসিলিটেশন। উই অ্যাকচুয়ালি টেক আ ফিক্সড চার্জেস। ইন্স্যুরেন্স তো আছেই, ইন্স্যুরেন্সের চার্জ তো আমাকে দিচ্ছে না, ওরা ইন্স্যুরেন্স কোম্পানিকে দিচ্ছে সরাসরি। সো বাট আমাদের যে লাভ হয়, আমরা লাভের একটা অংশ নিই। ওকে, এন্টার যা লাভ হবে তার একটা পার্সেন্টেজ। ওকে, এবং ইট ইজ ওয়ে টু লো দ্যান ইনভেস্টর অ্যান্ড হচ্ছে রিয়ারার বা হার্ডার্স। বুঝছেন? সো আমরা চাই যে ডেফিনেটলি যে ইনভেস্ট করেছে সে তার লাভটা নেক, এবং যে রিয়ার করেছে সে তার লাভটা নেক। আমরা একটা প্রফিট শেয়ারিং নিয়ে, সো ইটস আ প্রফিট শেয়ারিং মডেল। এখানে কোনো রকম ইন্টারেস্ট, আমি যদি কেউ এসে বলে ভাই আমাকে 10% করে ইন্টারেস্ট দিতে হবে, সরি, উই আর নট ইনটু দিস বিজনেস। এটা এন্টায়ারলি রান বাই শরিয়া ভিত্তিক ফরম্যাটে চলে। সো আমরা উই অ্যাকচুয়ালি শেয়ার দ্য প্রফিট। সো এতে যেটা বাংলাদেশ, আমি যেটা বললাম, অনেকে ব্যাংকে টাকা রেখে অনেকে ইন্টারেস্টও নেয় না, এরকম অনেক লোক পাবে।
হুম। এখন তো বাড়ছে দিনকে দিন, কিন্তু দিনে আসলে বাড়ছে। এবং ধরেন ইসলামিক ব্যাংকগুলোতে টাকা রাখছে, তারপরও দে আর নট কমফোর্টেবল ওয়েদার ইট ইজ অ্যালাইন্ড উইথ দেয়ার থট অর নট, বাট দেয়ার প্লাস রিটার্ন দেয়ার প্লাস ট্রাস্ট অনেকটা issues কমতে আছে। শুরু করেছে। এবং আপনি যেটা বললেন যে এখন ব্যাংকে টাকা রাখা মানে হচ্ছে আমার মানে ভ্যালু কমে যাওয়া, সো অনেকগুলো ইস্যুস আছে। এবং মাটি নেভার উইল বিট্রে উইথ ইউ, হুম সয়েল আপনার সাথে কখনো বিট্রে করবে না। হুম। তাহলে টাকার পাশাপাশি ধরেন ইজ ইট মানি অনলি এনাফ? মাই কোয়েশ্চেন ইজ, অনেকে 10 লাখ টাকা আছে, আমি ব্যবসা করব, হোয়াট এলস ডু ইউ নিড আমার তার কাছ কথা থেকে? হচ্ছে যে আপনি যে শুধু টাকা দিচ্ছেন, হুম ক্যান ইউ ইমাজিন হাউ ইউ আর চেঞ্জিং দ্য লাইফ অফ দ্যাট মার্জিনাস ফার্মার্স? হুম, এক্স্যাক্টলি, দ্য ইম্প্যাক্ট ইজ ইম্প্যাক্ট ইজ হিউজ। হ্যাঁ। একটা লোকের লাইফ চেঞ্জ করে দিচ্ছেন আপনি। এখানে দুইটা আপনি পার্টি। আপনি শুধু আপনি যে টাকা কামাচ্ছেন না, আর একটা লোকের লাইফ চেঞ্জ করে দিচ্ছেন। ট্রু। তার যে বাচ্চাটার শিক্ষাটা এনশিওর করছেন, হুম তার যে খাওয়া দাওয়া এনশিওর করছেন, তার চিকিৎসা ব্যয়টা এনশিওর করছেন। হুম হুম। আপনি শুধু টাকা কামাচ্ছেন না, Right. ইউ আর গোয়িং টুগেদার। রাইট। তাহলে এখানে একটা পার্টি হলো ইনভেস্টর, আরেকটা পার্টি হলো যারা অ্যাকচুয়ালি বিজনেস করতে চায়। আমি আমার হাতে 10 লাখ টাকা আছে, তারা লাভবান হচ্ছে, খামারি লাভবান হচ্ছে, এবং কৃষক লাভবান হচ্ছে, প্লাস ইনভেস্টর লাভবান হচ্ছে, রাইট? দ্য ফোর পার্টিজ অ্যান্ড ইউর ফার্ম। এখন আপনি ধরেন একজন ইনভেস্টর, Investor. আপনার 10 লাখ টাকা আছে। ওকে। সেকেন্ড পার্টি হচ্ছে আমরা, ইন বিটুইন হচ্ছে ব্রিজ হচ্ছে আমরা, Right. উইথ দ্য ফার্মার্স। Farmers. আমরা কি দিচ্ছি? ইন্স্যুরেন্স দিচ্ছি, সিকিউরিটি দিচ্ছি, মেনটেন্যান্স দিচ্ছি, সমস্ত কিছু দিচ্ছি কাদেরকে? থ্রু আস দিস ইনভেস্টর কিন্তু সে সিকিউরড, রাইট? রাইট। হুম খামারি কি করছে? ওর কাজ শুধু হচ্ছে গরুটাকে লালন পালন করে সুস্থভাবে রাখা। হুম হুম সে তার শ্রমের দাম পাচ্ছে, হুম ইনভেস্টর তার ইনভেস্টমেন্টের রিটার্ন পাচ্ছে, আর আমরা পাচ্ছি হচ্ছে এই যে সার্ভিসটা দিলাম সেটার টাকা। এখন নাও আরেকটা জিনিস কিন্তু আপনি মিস করে গেছেন। আমার কাছে 10 লাখ টাকা আছে, আমি ব্যবসা করতে চাই। আপনি যদি ব্যবসা করতে চান, কোনো ধরুন তরুণ আসছে যে সে ব্যবসা করতে চাই, তার জন্য কিভাবে? বাট হি ইজ নট ইনভেস্টর, মানে হি ইজ হিমসেলফ, হি ওয়ান্ট টু ইনভেস্ট অ্যান্ড বি পার্ট অফ ইট। ও নিজেই করতে চাচ্ছে, Right. নিজে করতে চাইলে উই ক্যান অ্যাকচুয়ালি ট্রেন হিম, উই ক্যান অ্যাকচুয়ালি গিভ the access to the our insurance services, and also in future he will actually get the access to the formal financing institutional access. আচ্ছা। Because বাংলাদেশের এখন ওই দিনও আমি একটা রিপোর্ট পড়লাম, এতদিন মনে করেছিলাম যে 45 বা 47% নেমে গেছে আনব্যাংক পপুলেশন। ওই দিন পেপারে রিপোর্ট দেখলাম 60% আনব্যাংক পপুলেশন। তাহলে এই সেগমেন্ট যারা অ্যাকচুয়ালি কিছু করতে চায় জীবনে, মানে নিজের টাকায় নিজের পায়ে দাঁড়াতে চায়, তারা কি এই প্যাকেজের আন্ডারে তাহলে আসছে না? যেহেতু এখানে আপনারা গরু কিনে, আপনারা ম্যানেজমেন্ট, ফার্ম, আমরা সমস্ত সার্ভিসও পাবে আমার থেকে। তখন শুধু একটার কমে যাচ্ছে। ওকে, কোনটা কমে যাচ্ছে? সে ও নিজে ইনভেস্টর, সে নিজেই খামারি। ওকে, রাইট রাইট, দ্যাটস হোয়াট আমি একটার কমে যাচ্ছে। যখন আপনি আপনি ধরেন একটা ইনভেস্টর, আপনি গরু পালন করতে চান না, আপনি ইনভেস্ট করে টাকা নিতে চান, প্রফিট নিতে চান, রাইট? তখন আমি একটা খামারিকে কানেক্ট করে দিচ্ছি, ঠিক আছে? এখন ওই যে ছেলেটা ব্যবসা শুরু করলো 10 লাখ টাকা দিয়ে, আপনি কিন্তু কিছুদিন পর ওর উপরে ইনভেস্ট করতে পারেন, কারণ ও অলরেডি শিখে গেছে, রাইট? সো একটা তখন হয়ে গেল 2 জন। আর ইনিশিয়ালি আমাদের মডেলে একটা হচ্ছে 3 জন, অ্যাকচুয়ালি 3 জন না, 4 জন। আমরা কিন্তু এই প্রোডিউসটা বিক্রি করতে সাহায্য করছি। ওকে, রাইট। আলটিমেটলি চেনটা চিন্তা করেন, আপনি যদি আজকে 625 থেকে 650 টাকা গরু মাংস খেতে চান, দ্যাটস পসিবল। কিন্তু ওই যে আমি যেটা বললাম, খাওয়ার খরচ কমাতে হবে, গভর্নমেন্টকে এখানে হেল্প করতে হবে, গভর্নমেন্ট হেল্প ইজ রিকোয়ার্ড। আপনি খাওয়ার খরচ যদি না কমায় এই খামারিদেরকে প্রেশার দেন যে ভাই তুমি 800 টাকায় কেন গরু মাংস বিক্রি করো, একটা কসাইকে ধরে কোনো লাভ নেই। কসাই কি করবে? কসাই বেশি দামে হ্যাঁ, হুইচ ইজ ট্রু, এখানেও অনেক রকম ঝামেলা হয়, ঠিক আছে? বাট ইস্যুটা হচ্ছে যে আপনি যদি খাওয়ার খরচটা যদি মানে এই মার্জিনাস ফার্মার্সদেরকে আপনি যদি রাইট কাইন্ড অফ ফুডটা যদি সাপ্লাই করতে পারতেন, তাহলে কিন্তু আপনি আপনার তার প্রডিউসার, মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই খামারিরা কিন্তু যে টাকা পায় ওজন অনুযায়ী, সে কিন্তু ওই 400-500 টাকাই পায়, সে কিন্তু এর থেকে বেশি পায় না। আচ্ছা, সে তো লস করছে। আচ্ছা, বেশিরভাগ খামারি লস করছে, মানে সে রাইট ভ্যালু পাচ্ছে না, রাইট ইনভেস্টমেন্টের রিটার্ন। ফার্মার্সরা টাকা বানাচ্ছে না, বানালে আপনার মিডলম্যানরা টাকা মাঝখানে এবং বানাচ্ছে না। সো উই ওয়ান্ট টু কাট দ্যাট মিডলম্যান অলসো। এবং এই মিডলম্যান না যতদিন আপনি, এই যে আমি বললাম না 178টা গরু আমরা কীভাবে বিক্রি করছি আমাদের উইদাউট নলেজ, উই ডো নট নো এনিথিং অ্যাবাউট ক্যাটল। গরুর হাটে জীবনে প্রথমে গেছি,
হ্যাঁ আমাদের মানুষ চিনে। আমি যদি কাউকে এখন ফোন করে বলে ভাই আমি গরু বিক্রি করতেছি, আমি গরু কিনবা কিনা, ও কিনে নিবে। আমি গরু কিনি, আমি যখন গেছি হাটে, আমি কি নিজে গিয়ে গরু চুজ করছি? আমি করি নাই। আমি আমার যে কানেকশনে যে অলরেডি গরু চিনে, বাওয়েতে পড়া দুইটা স্টুডেন্ট, ওদেরকে সাথে করে নিয়ে গেছি, যে ভাই ওরা দেখে দেখে দিচ্ছে আমাকে সুস্থ গরু কোনটা, আমি সেই গরুটা দিছি। আজকে যদি আমি আবার ওদের কাছে যাই, ওরা এখনো আমার থেকে গরু কিনবে। এই বছর আমাদের প্রায় 850 গরু বিক্রি হবে কোরবানিতে। হ্যাঁ, ওকে। সো ওই জিনিসটা আমার করতে হচ্ছে না, এখন এটা অটো হয়ে গেছে। আমার বায়াররা জানে যে কোথায় গরু কিনতে পারে, এসে গরু কিনে ওই খামারির সাথেই কথা বলে নিয়ে চলে যাচ্ছে। আমি আমার কিন্তু সার্ভিস ফিটা আমি পাচ্ছি। সো জিনিসটাকে এখন অনেক বেশি অটোমেটাইজ করে ফেলা হয়েছে, যার ফলে কিন্তু মানে এখন আমার কাছে মনে হয় যে জিনিসটাকে অনেক বড় করা যেতে পারে। আর আরেকটা জিনিস বলে রাখি, ডেয়ারি ইন্ডাস্ট্রি যে জিনিসটা আমি বলছিলাম, রাইট, প্রতি বছর $600 million ওয়ার্থ অফ প্রোডাক্ট উই আর ইম্পোর্টিং, এবং ইলিগাল চ্যানেলে হয়তো আরো 600 মিলিয়ন আসে, লাগেজ বা অন্যান্য আরো। আপনি যত রকম ইন্ডিয়ান যত আপনার মাখন খান, আই ডোন্ট থিঙ্ক সো। আপনি বেশিরভাগ জায়গায় দেখবেন কোনো ইম্পোর্টারের কোনো ইয়া নেই, সিল নাই, কোথা থেকে আসছে। সো আপনি জাস্ট চিন্তা করে থাকেন, যে মাখন ইন্ডিয়াতে 300 টাকা কেজি বা 400 রুপি কেজি, সেই মাখন আপনি এখানে কত টাকা দিয়ে কিনছেন? 250 গ্রামের একটা মাখন কিনতে আপনার কত টাকা খরচ করতে হয়? 250 থেকে 300 টাকা, 1000 টাকা কেজিতে কিনতেছেন। আই ক্যান লোয়ার দ্যাট প্রাইস। আমি ভুল বললাম, উই ক্যান লোয়ার দ্যাট প্রাইস। খামারিরা ক্যান গিভ ইউ আ বেটার প্রাইস। হেল্প দেম টু গ্রো। শুধু একটা মেশিন 2 লাখ টাকা প্লাস সাম। হ্যাঁ, আমার কথা না শুধু ওইভাবে না, 2 লাখ টাকায় মানে সবগুলো ইনিশিয়াল শুরু, মানে শুরু 2 লাখ টাকা শুধু একটা মেশিন দিয়ে আপনি এটা করতে পারবেন সেটা না। আপনি মিল্ক সেপারেটর আছে, আপনার অন্যান্য জিনিসপত্র আছে, এগুলোও কিনতে হবে। বাট আমি চাচ্ছি যে একটা মেশিন ওভারঅল কত টাকা লাগতে পারে এই ধরনের একটা প্রসেস রেডি করার জন্য? আসলে কি, মানে আপনি যদি শুধু চিজ বানান 2 থেকে 2.5 লাখ টাকা একটা খরচ হয়। তার থেকে আমরা যেটা হিসাব করেছি, মানে আপনার 60 থেকে 70 হাজার টাকা, এবং একটা মেশিনের পুরো টাকা উঠে আসতে আপনার 6 থেকে 7 মাস লাগে আর কি, উঠে আসবে 2 থেকে 2.5 লাখ। সাচ এ প্রফিটেবল বিজনেস। বাট বিষয়টা হচ্ছে আপনি ওই চিজ হয়তো কিনবেন কিনা আপনি জানেন না, তাকে তো শেখাতে হবে রাইটলি। হ্যাঁ, ঠিক আছে, কোয়ালিটি মেনটেন করা, কোয়ালিটি মানে প্রসেসটা এনশিওর করা, হাইজিন মেনটেন করা। আমি আপনাকে একটা জাস্ট ছোট করে একটা জিনিস বলবো, মানে আমি জানি না অনেক সময় লেগে যাচ্ছে, বাট একটা জায়গায় হাইজিন সেন্স ইজ ভেরি লো ইন বাংলাদেশ। আপনি বাংলাদেশের সবচেয়ে নাম করা এক মিষ্টির দোকান, কোন এলাকায় আমি বলছি না, ধরে নেন শেষের মানে আপনার কি বলে বাংলাদেশের সাউথের দিকে ধরেন, বা কুষ্টিয়ার দিকে, আমি বললাম না কোন এরিয়া, ওয়ান অফ দ্য ভেরি পপুলার মিষ্টির দোকান, লাখ লাখ টাকার মিষ্টি বিক্রি করে। ওর মিষ্টির জন্য আপনি পাগল হয়ে মিষ্টি খাইছেন। আমি ওর মিষ্টির প্রসেসিংয়ের ইয়েতে ঢুকেছি, ঠিক আছে, এবং আমরা যখন মিষ্টির পাতিলগুলো রাখা থাকে আমি ঢুকেই একটা মিষ্টি মাত্র মোস্ট প্রবাবলি এটা লালমোহন জাতীয় কিছু একটা ছিল, অথবা কোনো শিরার উপরে কোনো একটা মিষ্টি আর কি। আমি দেখি ছোট্ট একটা লেংটি ইঁদুর পড়ে আছে ওই শিরার মধ্যে। আমি ওনাকে ডাকছি, ভাই এটা কি? ও স্যার ওটা থাকে, ও ওরকম থাকে, উঠায় সে ফেলে দিয়ে বললো, স্যার ওরকম থাকে স্যার, মাঝে মাঝে পরে স্যার, কোনো সমস্যা নেই, এটা খালি কোনো সমস্যা হবে না। I was scared. Seriously. So, this is the level of people's understanding. এরা বছরের পর বছর ব্যবসা করে আসছে। This is the level of their hygiene sense. আমি চাই ইয়াং ছেলেপেলেরা আসুক, আমি ওদেরকে মিষ্টি কীভাবে বানাতে হয়, মিষ্টি ব্যবসা কীভাবে করবে, কীভাবে একটা আমি ইনফ্যাক্ট উই ক্যান ট্রেন দিস পিপল অন টু দ্য ক্যান মিট অলসো, কিভাবে ক্যান মিট বানাতে হয়, সেই টেকনোলজি আমাদের বিগ ইন্ডাস্ট্রি দেন। হ্যাঁ, মানে ইন্ডাস্ট্রি। সো দ্য থিং ইজ পিপল আর ইন্টারেস্টেড, একজন দুজনে আসলে হবে না, একটা গ্রুপ আসতে হবে, কমিউনিটি ক্রিয়েট করতে হবে। দেন আই ক্যান অ্যাকচুয়ালি ট্রেন দিস পিপল অ্যান্ড বিল্ড আপ আ এন্টারপ্রাইজ। হাউ আমুল গ্রিউ, ওই ছোট ছোট খামারিকে মিলে আজকে $1 billion ইন্ডাস্ট্রি হয়েছে। ট্রু, ইটস পসিবল ইন বাংলাদেশ টু। ইটস পসিবল ইন বাংলাদেশ অলসো। এবং বাংলাদেশের কোনো দিক থেকে আমি তো মনে করি, আপনি যদি আজকে জার্মানিতে যান অথবা ইউরোপিয়ান এনি কান্ট্রিতে যান, ওয়েদার দেখলে আপনার মনে হবে
যে আল্লাহ তাআলা আমাদেরকে নিজের হাতে একটা অ্যাডিশনাল আপনার ব্লেসিং দিয়ে এই দেশে পাঠাইছে। ট্রু। যে দেশে জাস্ট আপনি যদি বীজ ফেলে দেন গাছ হয়ে যায়, আর ওদেরকে আপনার ওই কি বলে আপনার গ্রিন হাউস তৈরি করে ওদেরকে ফসল ইয়ে করতে হয়। বাংলাদেশের ফার্স্ট কোম্পানি হিসেবে উই ওয়ান্ট টু মেজর কি বলে আপনার রিকগনিশন। ওকে, এটা হচ্ছে জাইটেক্সে ইনশিওরটেক ডিসরাপ্টর হিসেবে উই আর দ্য চ্যাম্পিয়ন। জাইটেক্স ইজ জাপানিজ। না জাইটেক্স হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের লার্জেস্ট, ওকে আমি জানি না, হ্যাঁ মানে স্টার্টআপ কম্পিটিশন ওকে ইন দ্য ওয়ার্ল্ড, যেটা দুবাইতে হয়। সুপারনোভা চ্যালেঞ্জে উই বিকাম চ্যাম্পিয়ন ইন দ্য ইনশিওরটেক ডিসরাপ্টর ক্যাটাগরি। আর এটা হচ্ছে মেনা ইনশিওরটেক অ্যাসোসিয়েশনের যে ইয়ে হয়েছে সেটার হচ্ছে গিয়ে আপনার আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আর সেকেন্ড জিনিস মানে থার্ড জিনিসটা যেটা ইয়ে করতে হবে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু এখন মেনাতে উই আর বিন টেকেন ওভার দ্য আওয়ার টেকনোলজি, যারা আমাদের টেকনোলজি ইউজ করে ক্যামেল এবং হর্স ইন্স্যুরেন্স দিবে। Thank you so much Thanks. for you shedding very all this light. Wonderful discussions. You want to be an entrepreneur, so that is the last mile we are covering into this episode. There will be another follow-up episode. Till then, stay well, stay healthy. Thank you for watching.